Uh, First thing, I just want to know whether students, you have paid your fees for this semester. For the ongoing semester, have you paid your fees? Yes, ma'am. Yes, ma'am. সবাই সবাই হ্যাঁ, ma'am. all of you, 16 of you, Yes, total ma'am. 6. কারা কারা বাকি আছে? কারা কারা বাকি আছে? কেউ বাকি আছে? কি বললেন শোনা গেল না। বললাম যে কারা কারা ফিস পেমেন্ট করেছো? ও কি হলো টুইঙ্কল, ফিস পেমেন্ট হয়েছে? না, হয়নি এখনো। কতজন বাকি আছে তোরা? হ্যাঁ, কারা কারা দেয়নি একটু মেসেজ করে দিও, কারা কারা দেয়নি। Please inform me how many of you did not pay the fees. Just for my information, that's it. Okay, so this was the announcement that you have to make me aware when you're paying the fees. Those who have problem or when they are supposed to pay the fees, please let me know. Okay, now coming back to the topic, today's lecture would be on safety pharmacology. Now this is very important part related to the regulatory affairs, regulatory part of a drug, requirement of a drug for the approval of the drug into the market. From the name itself, you can see that some pharmacology related to safety. Now, how do you think? How would you? What is your back of the mind if you hear the term safety pharmacology? আমি জানি যে তোমরা পুরো ডেফিনেশন জানো না, বাট স্টিল নাম থেকে কিছু তো আইডিয়া পাও। সো কি মনে হয় হোয়াট ইজ সেফটি ফার্মাকোলজি ইজ অল অ্যাবাউট? হোয়াট ইউ উইল বি নেক্সট 1 ঘন্টা, আমি 2 ঘন্টা কথা বলবো এই সেফটি ফার্মাকোলজি নিয়ে। তো এই 2 ঘন্টা যে ক্লাসটা আছে, বেসিক্যালি কি নিয়ে কথা বলা, কোনো আইডিয়া কারোর মাথায়? ম্যাম ড্রাগ সেফটি রিলেটেড কিছু, মানে ওয়েট ওয়াইজ বা থেরাপিউটিক উইন্ডো। আর একটু ভালো করে যদি বুঝাও, মানে ইউ হ্যাভ টকড অ্যাবাউট ড্রাগ থেরাপিউটিক উইন্ডো, বা কি বলতে চাও? আমরা তো সেফটি ফার্মা, আমরা যখন মানে প্রাইমারি ফার্মাকোডাইনামিক স্টাডি করি তখন কি আর আমরা সেফটি ফার্মাকোলজি করি না? তাহলে সেফটি ফার্মাকোলজি আর নর্মাল ফার্মাকোলজির মধ্যে কি তফাৎ? ম্যাম এটাই বলতে চাইছে, মানে দ্য অ্যামাউন্ট অফ দ্য ডোজ অ্যামাউন্ট সুটেবল ফর দ্য অবজেক্ট অ্যাডমিনিস্টার্ড। ম্যাম সেফটি ফার্মাকোলজি বলতে কি সাইড এফেক্টস নিয়ে কাজগুলো, যে কি ড্রাগের মানে অ্যাডভার্স। আচ্ছা, একজন বললো সাইড এফেক্ট, একজন বললো ডোজ। বর্ণিকার আনসারটা হচ্ছে, আমি যেটা বুঝতে পেরেছি, বর্ণিকা তুই বলতে চাইছিস যে ডোজের রেঞ্জটা আমি দেখতে চাইছি, সেটাই তো? হ্যাঁ ম্যাম, ডোজের রেঞ্জ, তারপর কোন ড্রাগটা কোন মানে কোন পেশেন্টের উপর শুট করছে। অনেকের অনেক রকম আদার ডিজিজ থাকে, সেখানে অনেক ড্রাগ দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আর কি। ওকে, ডোজ রেঞ্জ। আর উস্মিতা বলছে অ্যাডভার্স রিয়াকশনস। এছাড়া আর কিছু রিলেটেড টু অ্যাডভার্স রিয়াকশন, আর কিছু? ইফ আই কল সেফটি ফার্মাকোলজি, সেফটি ফার্মাকোলজি যদি আমি বলি, আর এর থেকে আরো কিছু মিন করে সেফটি ফার্মাকোলজি? মানে ম্যাম আমি যেটা বললাম ওটা ছাড়া বলছেন? হ্যাঁ, ওটা ছাড়া, মানে এই দুটোকে ধরলাম আমি। ডোজটা বর্ণিকাও ঠিক বলেছে, ডোজ রেঞ্জ। ওকে, ও যেটা মিন করতে চাইছে যে ডোজ রেঞ্জ বা
কোনো টিপিক্যাল যদি কারুর কোনো পেশেন্টের কোনো মানে undiagnosed কোনো ডিজিজ থাকতে পারে, whether that drug is safe for that particular disease or not. বা ম্যাম ও লাইফস্টাইল বলতে চাইছে ডিসঅর্ডার, ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো কিছু। fine, I took everything into that aspect. Then উস্মিতা বলছে adverse effect, আর আরো কোনো রিলেটেড আমি সেফটি ফার্মাকোলজির সাথে রিলেট করতে পারি যখন আমি পার্টিকুলার টপিকটা কথা বলবো? টক্সিসিটি, anything that comes in. আমার মাথায় ম্যাম টক্সিসিটি স্টাডি আসছে বেসিক্যালি, আর ইয়ে আসছে মানে অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট, ওই জিনিস মানে একই So গোছের what is the জিনিস difference আসছে। between the toxicity and the adverse effects, adverse ওটাই reaction? তো, একই রকমের ধাতের জিনিস আসছে মাথায়, ওটাই বলছি, ডিফারেন্ট আর কিছু সেরকম আসছে না। আর ম্যাম Now, মানে how do ড্রাগটা you যে মেকানিজম অফ differentiate অ্যাকশনে, ম্যাম ড্রাগটা যে মেকানিজম অফ অ্যাকশনে কাজ করছে সেটা বডির জন্য কোনো ক্ষতিকর এফেক্ট দিচ্ছে কিনা সেটা দেখার জন্য, মানে বডির কোনো ফিজিওলজিক্যাল ফাংশন কে হ্যাম্পার করছে কিনা, নর্মাল ফিজিওলজিক্যাল না, ফাংশন। আমি যদি প্রশ্নটা জিজ্ঞেস করি যে what is the adverse reaction and toxicity, what would be your answer? What is the difference between the adverse reactions and what is the difference when I say toxicity and adverse reaction? ম্যাম ওই লিথাল the ডোজ both- রিলেটেড কিছু আছে টক্সিসিটিতে, যে না কিছু আছে না, মানে আমি আমার একটা লিথাল, এমফার্ম হ্যাঁ ম্যাম আমি এমফার্ম একটা স্টুডেন্টের সাথে কথা বলছি, আমি বিফার্ম পাস করা একটা এমফার্ম স্টুডেন্টের সাথে কথা বলছি। the person is now an expert in drugs. ম্যাম অ্যাডভার্স রিঅ্যাকশনটা তো সবারই মোটামুটি একই হচ্ছে, আর টক্সিসিটি পার্সন টু পার্সন বেশি হতে পারে, কমও হতে পারে। আচ্ছা, তুই তো ওটাই বলে দিলি। উল্টো বললাম? হ্যাঁ, কেন উল্টো বললাম এটা কেন প্রশ্ন মানে কোয়েশ্চেন করছিস? আমি কি মানে ঠিক বললাম? আমি ভুল হয়ে গেলাম, মানে অদ্ভুত একটা এক্সপ্রেশন দিলি। টক্সিসিটি ডোজে, তখন আমি থেরাপি রেঞ্জ বলছি, তখন আমি একটা স্পেসিফিক ডোজ রেঞ্জ বলছি, যেখানে আমি জানি এই ডোজের উপরে গেলে আমি টক্সিক এফেক্টই পাবো, কিন্তু টক্সিসিটি হচ্ছে সেই ডোজ রেঞ্জটার উপরে গিয়ে কি কি স্টাডি, কি কি টক্সিসিটি হতে পারে, এটা একটা টক্সিসিটি স্টাডি। মানে কত লিথালিসিটি তার কত বেশি, যে একটা ডোজে মরে যাবে, কিন্তু হতে পারে থেরাপিউটিক রেঞ্জের পরে কিছু রেঞ্জ আছে যেখানে সে টক্সিসিটি দেখাবে, সে হয়তো লিথেল না, সেই ডোজটা হয়তো তার জন্য লিথেল না। যদি আমি লিথেল বলি তখন ইট ইজ লাইক কিলিং আ পেশেন্ট, হ্যাঁ রাইট? সো এটা এক ধরনের মানে লিথাল ডোজ অ্যাপ্রোচ করার আগে যে টক্সিসিটি দেখাতে পারে কোন ড্রাগ, ওটা দেখাতে may not kill a person, but it could be a toxic to the person, but toxic to the population. ঠিক আছে? ওকে, নাও অ্যাডভার্স রিঅ্যাকশন হচ্ছে যেই থেরাপিউটিক ডোজ রেঞ্জে আমরা একটা ফার্মাকোলজিক্যাল এফেক্টের জন্য, ডিজায়ার্ড এফেক্টের জন্য ডোজটা দিচ্ছি, তার সাথে সাথে কিছু আনপ্রেসিডেন্টেড ইভেন্টস which is not known, that could be an adverse effect. Those are adverse effects. আমরা এখন ফার্মাকোভিজিলেন্স কি করি? আমরা ফার্মাকোভিজিলেন্সটা কি করি? আমরা ফার্মাকোভিজিলেন্স করছি ওই অ্যাডভার্স রিঅ্যাকশনস এর জন্য। আমি একটা থেরাপিউটিক ডোজ রেঞ্জ নিলাম, যেখানে আমি জানি যে এই থেরাপিউটিক ডোজ রেঞ্জে আমার I'll be having a therapeutic আমি একটা থেরাপি পাবো, বাট আনপ্রেসিডেন্টেড কিছু রিঅ্যাকশনস হতে পারে বডিতে, and everybody's body will react to those মানে সবার অ্যাডভার্স রিঅ্যাকশন বডি টু বডি ভ্যারি করতে পারে, বায়োলজিক্যাল ভেরিয়েশনস হতে পারে। So those are adverse reactions. Now what is the difference? There is another term called as side effects.
আমরা এই টার্মস গুলো সবসময় কনফিউজ হয়ে যায়। হোয়াট আর সাইড এফেক্ট? ম্যাম সেই What are unavoidable ইয়েগুলো undesirable effects of a drug at its therapeutic dose. what are they? আরো একটু যদি রিফাইন হয় তাহলে what is the difference between adverse reaction and side effect? মানে ম্যাম সাইড এফেক্টস মানে তো বেসিক্যালি ওই যেগুলো সব ড্রাগের মধ্যেই থাকে অলমোস্ট, ওই নজিয়া বলবো, ভমিটিং বলবো, ওগুলো তো কমন সাইড এফেক্টস। আমার আরো কিছু বললে ভালো হয়। what are side effects? What are adverse effects and what are side effects? How do you distinguish between both the terms of adverse effects, side effects? And ম্যাম হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন বল সাইড এফেক্টস এ সরি অ্যাডভার্স এফেক্টস এ হতে পারে। ওটা তো কারুর কারুর মধ্যে খুব বেশি আমরা দেখতে পাবো যে অ্যানাফাইল্যাকটিক শক অব্দি চলে যেতে পারে, আর কি কারুর কারুর মধ্যে শুধু হালকা সেই অ্যালার্জেটিক মানে ধাত ওরকম টাইপের যদি বলি। I take this answer. Then anything, what is side effects then? What is the side effect of a drug? ম্যাম সাইড এফেক্ট তো মানে খারাপ সাইড এফেক্টস মানে ডিজায়ার থেরাপিউটিক অ্যাকশনটা ছাড়া যেটা আর কি আদার অ্যাকশন গুলো। বর্ণিকা, আমি জানি না আমার নেটওয়ার্কটা প্রবলেম কি যেগুলো আমরাও ওরকমই ম্যাম শুনলাম, শুনতে পেলাম না আমি শুনতে পেলাম গিটার টাইপের। ম্যাম অ্যাডভার্স রিঅ্যাকশনটা তো নোন হতে পারে আর সাইড এফেক্টটা আননোন হতে পারে। বেশ ভালো উত্তর, কিন্তু আরো এর ভেতরে আরো কিছু নুন লঙ্কা দিলে পুরো ডেফিনেশনটা প্রপার হয়। কি নুন আর লঙ্কাটা চাই, মিষ্টি লাগলো শুনতে, নুন আর লঙ্কাটা দিলে ভালো লাগবে। ম্যাম সাইড এফেক্টস হচ্ছে ম্যাম সাইড এফেক্টস মাইল্ড বটে, আর অ্যাডভার্স রিঅ্যাকশন আরো মানে লাইফ থ্রেটেনিং। এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবি? ঠিক আছে, আমি এক্সাম্পল দিই, আরো কিছু এক্সাম্পল দিয়ে। হ্যালো বর্ণিকা, শোনা যাচ্ছে? আর এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোন, আমাকে ওখানে আরো একটু যদি এক্সাম্পল নিয়ে বলতে, অনেকবার এই উত্তরটা দিয়েছি, এক্সাম্পল দিয়ে যদি বোঝাতে পারো তাহলে I'll be satisfied. ম্যাম বলবো একটা এক্সাম্পল দিয়ে। হ্যাঁ বল। যদি ডিসকাস করেছি, হ্যাঁ ম্যাম আমি অনেকবার রাতে এই জিনিসগুলো ডিসকাস করেছি। হ্যাঁ ম্যাম আমি ওইটা থেকে একটা মানে আমার মনে পড়লো, যেটা হচ্ছে ওই অ্যাসপিরিন, যেটা আপনি সেই বলেছিলেন যে অ্যাসপিরিন যদি দেওয়া হয় সেটার জন্য তো একটা ব্লাড থিনিং তো হয়, মানে ব্লাডটাকে খুব থিন করে দেয়, অ্যান্টিপ্লেটলেট অ্যাগ্রিগেটরি হিসেবে যেহেতু কাজ করছে। তো সেটা কখনো কখনো দেওয়ার পর কোনো পেশেন্টের দেখা যায় যে মানে খুব ইজিলি নোজ ব্লিড হচ্ছে, এবং মানে কোনো কাট হলে সেখান থেকে মানে মানে ক্লটিং আমি এই এক্সাম্পলটা দিইনি, আমি ভীষণ একটা প্রিডমিনেন্ট এক্সাম্পল দিয়েছিলাম। খুব মানে খুবই সাইড এফেক্ট বলতে গেলে এই এক্সাম্পলটা দিয়ে পুরোটা বোঝা যায়। ম্যাম অ্যান্টিহিস্টামিন ওয়ালাটা? হ্যাঁ, এবার বলো অ্যান্টিহিস্টামিনিক ক্লাসিক এক্সাম্পল। অ্যান্টিহিস্টামিনিক সাইড এফেক্ট হবে। হ্যালো কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন হ্যাঁ প্লাস হ্যাঁ সাইড ম্যাম এফেক্ট। ওই পিনস এন্ড নিডল সেন্সেশনটা যেটা পেন হচ্ছিল ইয়ের মধ্যে, অ্যান্টিহিস্টামিনিক, আমি অ্যান্টিহিস্টামিনিক খাচ্ছি কেন?
অ্যালার্জিক রিয়াকশনস হ্যাঁ বাই অ্যালার্জিক চান্স রিয়াকশন আমার যদি অ্যালার্জিক রিয়াকশনস হয় আমি অ্যান্টিহিস্টামিনিক খাচ্ছি। হুম। এবার এই অ্যান্টিহিস্টামিনিকের একটা সাইড এফেক্ট আছে, ওই সাইড এফেক্টটা কি আমি খেলেই এটা হবে ড্রাউজিনেস ড্রাউজিনেস। আমি অ্যান্টিহিস্টামিন খেলেই আমার ড্রাউজি, ইউ ক্যানট সেপারেট দিস রিয়াকশন ফ্রম ইচ আদার। হুম। ঠিক আছে, হুম so this is a side effect. This you can say this is a more crucial side effect of a classical example of if you tell side effect and the therapeutic effect, or the side effect and the adverse effects. Okay, I cannot, for example, side effect of aspirin. Aspirin যদি বলি এর সাইড এফেক্টটা আমি অ্যাসপ্রিন খাচ্ছি কেন? আমি অ্যাসপ্রিন খাচ্ছি অ্যান্টি ইনফ্লামেটরির জন্য, আমি অ্যাসপ্রিন খাচ্ছি অ্যানালজেসিকের জন্য, আমি অ্যাসপ্রিন খাচ্ছি অ্যান্টিপাইরেটিকের জন্য। মোস্টলি অ্যান্টিপাইরেটিক বলবো, মোস্টলি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড অ্যানালজেসিক। কিন্তু আমি যদি একটা ডোজে অ্যাসপ্রিন খাই যেই ডোজে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দেখায় সেই ডোজেই আবার পেপটিক আলসার হতে পারে। আই ক্যানট সেপারেট আউট বোথ দি অ্যাকশনস। মানে আমি 500 mg অফ প্যারাসিটামল আমাকে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দেবে, তার সাথে যদি আমি খালি পেটে বা ইফ আই এম প্রিডিসপোজড টু আলসারেশন, আমার আলসার আরো হতে কেউ আটকাতে পারবে না, আলসার হবেই। So this is a side effect. You cannot take out the aspects, two things, because COX কে ইনহিবিট করবে, COX 2 কে ইনহিবিট করবে, and তার সাথে COX 1 ও ইনহিবিট হবে। Now COX 1 ইনহিবিট হলেই পেপটিক আলসার হয়। So these are the side effects. Okay, now আমি যখন সেফটি ফার্মাকোলজি বলছি, I mostly would like to talk about those unprecedented events which I have not found while I was studying the primary pharmacodynamic studies and the secondary pharmacodynamic studies. আমি আবার রিপিট করছি, if you didn't get me, just let me know বুঝতে পারিনি। আমি সেফটি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ তখনই করছি যখন আমি আনপ্রেসিডেন্টেড ইভেন্টস যেইগুলো আমার প্রাইমারি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ বা আমার সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল স্টাডিজে আমি রিপোর্ট পাইনি। Is it clear? এটা আরেকবার বলুন না, কেটে গেল পুরোটা। ম্যাম পুরো কেটে গেল। আচ্ছা, safety pharmacological studies are carried when to evaluate the unprecedented regions not found in the primary or secondary pharmacological studies. এটা একটা মানে আমি আইসিএইচ গাইডলাইন্স থেকে বলছি না, আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিলাম যে সেফটি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ কখন করা হয়, যখন আমার কাছে এমন কোনো রিয়াকশনস আমরা যে প্রাইমারি সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ করে থাকবো অন আ প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্ট স্টেজে যখন আমরা বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্টাডিজ করছি, সেই সময় হতে পারে আমাদের কাছে কোনো টক্সিসিটি এরকম স্টাডিজ আসেনি বা আমি কোনো অ্যাডভার্স রিয়াকশনস পাইনি,
সেই স্টাডিজ গুলোকে আবার ইভ্যালুয়েট করার জন্য আমি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ করে, সেফটি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ করে থাকি। এন্ড তার মানে কি দাঁড়াতে পারে, এই যে এই কথাটা আমি লিখলাম, এটা একটা নট আ ভেরি ওয়েল ডিফাইন্ড, মানে আইসিএইচ গাইডলাইন্স এর হিসাবে এটা ডেফিনিশনটা, আমি জাস্ট আমার মতো করে তোমাদেরকে একটা কথা লিখলাম যে সেফটি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ আর ক্যারিড আউট টু ইভ্যালুয়েট the unprecedented reactions not found in the primary or secondary pharmacological studies. এর মানে থেকে তোমরা কি বুঝতে পারো? আমাকে সাবজেক্টটা বুঝতে হবে, তাই না? আমি চাইছি তোমরা বেসিক অ্যাসপেক্টস গুলো বোঝো। are not found in the primary or secondary pharmacological studies. কি বোঝো এটা? এতে yes, did you understood what I said? Didn't get what I said? ম্যাম মানে প্রাইমারি আর সেকেন্ডারি স্টাডিজে যেগুলোতে মানে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ যখন করি তখন যে এফেক্টগুলো আমরা ধরতে পারি না, মানে ডিটেক্ট হয় না, সেইগুলোকে আমাদের এখানে এই সেফটি ফার্মাকোলজিতে আমাদের দেখতে হচ্ছে। মানে বেসিক্যালি আমরা Actually, ওয়াইড রেঞ্জ অফ আনডিটেক্টেড যে ইয়েগুলো অ্যাডভার্স এফেক্টস গুলো, ওগুলোকে আমরা ধরার চেষ্টা করছি এখানে, যে মানে যেগুলো রিপোর্ট করা হয়নি ফার্স্ট দুটো স্টাডিজে বা যেগুলো খুঁজে পাওয়া যায়নি সেইগুলো আমরা ধরার চেষ্টা করছি এখানে। absolutely, Sushmita, absolutely, যেগুলো আমরা ধরতে পারিনি, আমরা অলমোস্ট অ্যাডভার্স এফেক্টস যখন স্টার্ট করতাম তখন এই স্টাডিগুলোকে আবার ধরবো বলে করা হচ্ছে। Now, আমরা যখন ফার্মাকোডাইনামিক পড়ি, how it is different from, এক কথা বললাম যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্টাডিজ, একটা কথা আমি বললাম। তো what do you understand by the primary and what exactly do you mean by and secondary pharmacology study? হ্যালো হ্যালো ম্যাম, আরেকবার বলুন না, কিছু Hello. বুঝতে পারলাম না, মাঝখানে পুরো কেটে গেছিল, আর আপনি বোধহয় ছিলেন কেটে না। গেছে। হ্যাঁ, আমি 2 মিনিটের ওই কেটে গেছিল, তাই আমি আবার বলছি যে আনপ্রেসিডেন্ট প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইভেন্টসটা বললাম, ফার্মাকোলজিক্যাল স্টাডিজটা আমি যেটা বললাম, এবার কথা হচ্ছে what to understand, তোমাদের মনে হলো what is then pharmacological studies or primary secondary pharmacological studies, এটা মনে হলো না তো? ওই টাইমে মনে হচ্ছিল প্রাইমারি মানে হয়তো ওই ফার্মাকোডাইনামিক্স, মানে কিভাবে কিভাবে এফেক্ট করছে সেই হিসাবে দেখছি মুভি মানে। আর সেকেন্ডারি মানে কি স্ক্রিনিং গুলো? আমার অ্যানিমাল মডেলস লাগছিল সেকেন্ডারিটা। সেকেন্ডারি অ্যানিমাল মডেলস না, সেকেন্ডারি অ্যানিমাল মডেলস আর কি হতে পারে এছাড়া? অ্যানিমাল মডেলস ছাড়া না না,
প্রাইমারি মডেলটা কি বলে তুমি, আমি শুনলাম না ঠিক করে। আচ্ছা ম্যাম, প্রাইমারি মডেলসটা আমি সেরকম কিছু একটা বলিনি, ভাবছিলাম যে ওটা হয়তো আপনার ওই আমরা AUC বাগেরা বার করতাম না, ওগুলো হয়তো AUC তো ফার্মাকোকাইনেটিক, হ্যাঁ ওটা অন্যদিকে চলে গেল। ডাইনামিক স্টাডি গুলো। আমি যখন ফার্মাকোলজিক্যাল স্টাডিজ বলবো, দো বোথ অফ দেম ইজ পার্ট অফ দ্য ফার্মাকোলজি, তাও মোস্টলি আমরা ফার্মাকোডাইনামিক স্টাডিটা দেখবো। আর এখানে প্রাইমারি ফার্মাকোলজিক্যাল স্টাডিজ মানে ফার্মাকোডাইনামিক্স, প্রাইমারি ফার্মাকোডাইনামিক স্টাডিজ আর সেকেন্ডারি ফার্মাকোডাইনামিক স্টাডিজ। না প্রাইমারি ফার্মাকোডাইনামিক স্টাডিজ একটু লিখে নাও, জট ডাউন করে নাও, is those studies which are related to understanding the mode of action, that means mechanism of action. I repeat, primary studies are those studies which relates to understanding the mechanism of action or the mode of action and the effect of the substance in relation to the desired therapeutic targets, in relation to its desired therapeutic targets. This is the primary pharmacodynamic studies. When I say secondary pharmacological studies or secondary pharmacodynamic studies, so they would mean the studies on the mode or mechanism of the substance not related to desired therapeutic targets, not desired. I mean, primary te desired therapeutic targets জন্য mechanism গুলো খোঁজা and the effects খোঁজা, আর secondary হলে not related, তার মানে আমি একটা ড্রাগ যদি আমার যদি মলিকিউলটা পার্টিকুলারলি অ্যান্টি ইনফ্লামেটরি, হ্যাঁ হ্যালো ম্যাম সেকেন্ডারিটা কিচ্ছু শুনতে পেলাম না, একবার বলবেন? হ্যাঁ, সেকেন্ডারি যারা শুনতে পায়নি তাহলে একটু পয়েন্ট গুলো লিখে নাও। আমি yes, so here you go, I'm sharing the slide now. Dynamic এটা হচ্ছে primary pharmacodynamic studies which actually relate to the studies carried out to understand the mode of action and effects the substance or the enzymes on the desired therapeutic effect. This is the primary pharmacodynamic studies. যখন আমি primary বলছি তখন desired wordটা is very important. So the desired word would be okay. Next is secondary pharmacodynamic studies. যখন আমি বলছি it relates the studies carried out
to understand the mode of action and effects of the substance not on the desired effects. Is there what is between a primary and secondary? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম ওটা মেইন primary was desired আর ওটা আনডিজায়ার্ড undesired. That means I don't want to, but still I need to know how those things are happening, right? Can adverse effect হচ্ছে ওটা দেখবার জন্য So now safety pharmacology এই যে secondary pharmacodynamics কথাটা এলো এর রিলেশনই মোস্টলি আমি সেকেন্ডারি সেফটি ফার্মাকোলজিকে নিয়ে যাব তা এই সেফটি ফার্মাকোলজি হাউ ডু ইউ ডিফাইন হোয়াট ইজ সেফটি ফার্মাকোলজি now you will define safety pharmacology as those studies that investigate the potential undesirable thermodynamic effect substance in relation to its exposure of a substance or physiological function in relation to the exposure. So safety pharmacology studies is further investigating the potential undesirable thermodynamic effects. Now when I say potential undesirable, I would mean that এগুলো এই এফেক্টস গুলো হচ্ছে 1 in 20,000 people হতে পারে বা 1 in 1,000 are the most rarest of the rare events. But when a drug is able to produce those rarest of the rare events are to be also checked, because I have to make sure about that whatever the chemical substance that is coming into the market, that has to be free from even the rarest of rare undesirable effects. সেটা চেক করানোর জন্য আমরা এই সেফটি ফার্মাকোলজি করে থাকি ওকে সো হতে পারে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিলাম টারফেনিডিন একটা অ্যান্টিহিস্টামিনিক্স টারফেনিডিন যখন এসেছিল মার্কেটে কিছুদিন পরে দেখা গেল টারফেনিডিন হ্যাড আ ভেরি ডিজাস্টার এফেক্ট অন heart. It started producing torsade D points, এক ধরনের arrhythmias. Torsade D points. এক ধরনের arrhythmias or tachycardia. And it causes a detrimental, it can lead to death of the patients also. Therefore, terfenadine was taken out from the market. Now, এইরকম incidents গুলোকে avoid করার জন্য safety pharmacology কে করা হয় that and they are done on a particular system. আমি যদি system মানে কি when I say system what would I understand by system? Physiological systems. ফিজিওলজিক্যাল সিস্টেম কত রকমের সিস্টেমস আছে বডিতে
ম্যাম ওই 7 রকম 7 আছে, 7 to 8 মানে অ্যাকিউরেট যেরকম ওই তো সার্কুলেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, স্কেলিটাল সিস্টেম। অ্যাবসলিউটলি আমার সেফটি ফার্মাকোলজি একটা পার্টিকুলার সিস্টেম উপরে স্টাডি করে আমি তার ডেটা আমি প্রেজেন্ট করব, রেগুলেটরি বডিকে দেব। আর এই রেগুলেটরি বডি যেখানে এই মানে স্টাডিগুলো রেগুলেটরি ইভেন্টসে দেয়া আছে সেটা হচ্ছে তোমার ICH guidelines. I like to share this ICH guidelines. Just a minute. I'll show you the guidelines. You can just type so can you see this guideline? Guidance for industry safety pharmacology for human pharmaceutical আর এই গাইডলাইনটা হচ্ছে ICH guidelines আর এর নাম্বার হচ্ছে S7A. There are two guidelines that was done in S7A এসছে 2000 July 2001 এটা printed হয়ে এসছে. It was formulated in 2000 S7A. তার আগে 1999 S6A ছিল. S6A and S7A are the two guidelines that were মানে for the safety pharmacology guidelines. কি কি ইন্ডাস্ট্রি করবে তার একটা কমপ্লিট গাইডলাইন্স, কি কি স্টাডিজ করতে হবে to assess the safety pharmacology or to assess the potential undesirable adverse reactions that could be that could be found in those chemical substances. তো এখানে কিছু রুলস তোমরা এগুলো গুগলে জাস্ট সেফটি ফার্মাকোলজি স্টাডিজ ফর হিউম্যান ফার্মাসিউটিক্যালস বলে দিলেই এই পিডিএফটা চলে আসবে। সো এই পিডিএফ এ সব ডিটেইলিং আছে, অবজেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, কেন করবে, ইউজ অফ ফার্মাকোলজি, প্রিন্সিপলস, ডেফিনেশন, অবজেক্টিভ। আমরা এটাকে একটু প্রিসাইজ করে আমি প্রেজেন্টেশন তোমাদের জন্য তৈরি করেছি। Just we'll go through those presentation more precise কারণ এখানে পুরো গাইডলাইন্স দেয়া আছে। আমার সবটা পড়তে হয়তো বোরিং লাগবে, তাও আমি পয়েন্টসগুলোকে প্রেজেন্ট করে প্রেজেন্টেশন ফর্মে আমি নিয়ে নেব। ওকে, so let's go into the presentation and let's check out the things. Now হয়ে গেল, এটা হচ্ছে সেফ। নেক্সট ইম্পর্টেন্ট ইজ দ্য অবজেক্টিভ অফ দি স্টাডিজ। কি করব, এটাই অবভিয়াসলি আমার ডেফিনেশন থেকেই বুঝতে পেরে গেলাম যে যেটা আমার দরকার হচ্ছে সেটা হচ্ছে টু আইডেন্টিফাই দি আনডিজায়ারেবল ফার্মাকোলজিক্যাল এফেক্টস। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট। So this is the first thing that I want to understand the undesirable pharmacodynamic properties of the substance. ঠিক আছে, তো second objective কি আবার সেই to evaluate the pharmaco adverse effects and the physiological effects of a substance observed in এখানে একটু in toxicology and clinical studies. এটা একটু আমাকে ডিফাইন করতে পারবে এটা, how this is different from the first objective? একই, undesirable effects মানে adverse effects, but then to evaluate the adverse pharmacodynamics or physiological effects of a substance observed in toxicology and clinical studies. এই second objective these two terminologies are very important. Of a substance observed in toxicology and clinical studies, এটা কিভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি?
How would you explain this second objective and what does it mean? ম্যাম ফার্স্টের পয়েন্টটাতে তো বেসিক্যালি বলছে যে আমরা আইডেন্টিফাই করছি, মানে কি প্রবলেমটা বেসিক্যালি হচ্ছে সেইটাকে আমরা আগে আইডেন্টিফাই করছি। এবার সেকেন্ড পয়েন্টটা বলছে যে ওই যে আমরা আইডেন্টিফাই করলাম যে আনডিজাইরেবল এফেক্টটা সেটা কতটা পরিমাণে, সেটার ইভ্যালুয়েশন মানে সেটার আমরা কোয়ান্টিফিকেশন করছি। তো সেইটাকে আমরা যখন টক্সিকোলজি আর ক্লিনিক্যাল স্টাডিজের মধ্যে যখন আমরা ড্রাগটাকে পাস করাচ্ছি, তখন কতটা অ্যামাউন্টে আমাদের মানে এডিআর আমরা দেখতে পাচ্ছি সেইটাকেই আমরা মেজার করছি। Okay, very good answer. Right, and এখানে হচ্ছে to evaluate the আমরা ফার্স্টে আইডেন্টিফাই করলাম সেফটি ফার্মাকোলজিতে আমরা আইডেন্টিফাই করছি আনডিজায়ারেবল কি আনডিজায়ারেবল এফেক্ট হতে পারে। আর আমরা প্রত্যেকটা সিস্টেম নিয়ে দেখবো, প্রত্যেকটা সিস্টেম, যখন আমি সিস্টেমের কথা বলছি তখন আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেবো আলাদা করে, কার্ডিওভাস্কুলার সিস্টেম দেবো আলাদা করে, রিনাল রেসপিরেটরি সিস্টেম দেখবো আলাদা করে, রিনাল দেখবো, জিআইটি দেখবো, অটোনমিক নার্ভাস সিস্টেম দেখবো। তাহলে আমি প্রত্যেকটা সিস্টেমের কে আলাদা করে আমি টোটালিটিতে দেখছি না। আমার প্রাইমারি স্টাডিজটা কি ছিল, টোটালিটিতে ছিল, পুরো বডি এফেক্টে ছিল। হতে পারে একটা এফেক্ট অন্য এফেক্টকে নালিফাই করে দিচ্ছে, হতে পারে, আমি সেটা আমার স্টাডিতে এলো না, এরকম হয়। যেহেতু হয় তাই জন্য সেফটি ফার্মাকোলজিতে কি করছে, ওই একটা পুরো সিস্টেমকে নিয়ে আমি অ্যাডভার্স এফেক্টটাকে পুরো স্ক্রিনিং করছি, আমি আইডেন্টিফাই করছি। একবার আইডেন্টিফাই করার পরে আমি ইভ্যালুয়েট করছি ডোজ এফেক্ট, ডোজের রেঞ্জ কত পরিমাণ মাত্রাতে হচ্ছে, আমি ক্যারেক্টারাইজ মানে বোঝাতে চাইছি কতটা বেশি হচ্ছে, it is dreaded or it's okay fine it could be। আর আমার এখানে দুটো সেটআপ আছে, একটা টক্সিকোলজিক্যাল ইভেন্টস এর সেটআপ আছে, একটা ক্লিনিক্যাল স্টাডিজ। তার মানে আমি যদি এটা ইন্ডাস্ট্রি রিলেটেড অ্যাসপেক্টে করি, তার মানে একটা আমার প্রি ক্লিনিক্যাল অ্যাসপেক্টে হয়ে যাচ্ছে, একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্টে হয়ে যাচ্ছে। মানে আমার সেফটি ফার্মাকোলজি কখন কখন এই সেকেন্ড পয়েন্টার থেকে যেটা আরেকটা বার হয়, এই সেকেন্ড অবজেক্টিভ থেকে যেটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্টটা বার হচ্ছে, সেটা আমাকে বোঝাচ্ছে যে আমার সেফটি ফার্মাকোলজিক্যাল স্টাডিজটা কত স্প্যানে চলবে, কত দিন পরিমাণ। তার মানে যখন আমি টক্সিকোলজিক্যাল স্টাডিজ করছি, তার মানে এটা আমার প্রিক্লিনিক্যাল স্টাডিজ বেস হচ্ছে। আর যখনই আমি ক্লিনিক্যাল স্টাডিজে, তার মানে আমার আইএনডি ফাইলিং হয়ে গেছে, তার সাথে সাথে কিন্তু আমি সেফটি ফার্মাকোলজিও করছি ক্লিনিক্যাল অ্যাসপেক্টের সাথে লিঙ্ক আপ করার জন্য, টু ইভ্যালুয়েট দি অ্যাডভার্স এফেক্ট। বোঝাতে পেরেছি? বুঝতে পারলে এই সেকেন্ড অবজেক্টিভটার ম্যাম লাস্ট পার্টটা ঠিক বুঝতে পারলাম না, সেই প্রি ক্লিনিক্যালটা যেখান থেকে বলছিলেন যে টক্সিকোলজিটা প্রি ক্লিনিক্যাল ধরে নিচ্ছি। অবজেক্টিভটার জন্য ভালো করে বোঝার জন্য এই এই এটা দেখো, এই পুরো ডায়াগ্রামটা কি বলতে চাইছে একটু বলছি। আমি 15 জন যারা আছেন ক্লাসে, আমি ভীষণ ইম্পর্টেন্ট ফার্মাকোলজি, ভীষণ ইম্পর্টেন্ট ফার্মাকোলজি। ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবডিভিশন অফ ফার্মাকোলজি, very dominant in industry যেখানে ড্রাগ ডিসকভারি হয়। আমি তোমাদের একটা ফ্লো চার্ট দিচ্ছি। Now, can you understand the flow chart? Any one of you can in the flow chart what it means so that we can
I'm sorry, I got disconnected. বুঝতে পারলে দেখলে? Hello students, can you hear me? ম্যাম আপনি লাস্টে কি বললেন কিছু হ্যাঁ, বুঝতে লাস্টের পারিনি, পার্টটা পুরোটা কেটে গেল একদম। পুরো একদম সেই আমি বললাম যে safety pharmacology is extremely important in industry setup. আমার নতুন কেমিক্যাল এনসিস তৈরি হচ্ছে, সেফটি ফার্মাকোলজি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড স্পেশালি ইন নিউ ড্রাগ ডিসকভারি, এনডিডি। এনডি একটা সেকশন হয় আর&ডি তে, অ্যান্ড এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে বায়োলজি ডিভিশনে ওয়ান অফ দি ডিভিশনস থাকে, যে মানে একটা জায়গায় তৈরি করে দেয়া সেফটি ফার্মাকোলজি ডিভিশন বলে। ঠিক আছে, তো এই যে ফ্লো চার্টটা আমি তৈরি করে এটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এই ফ্লো চার্টে কি বলতে চাইছে? ক্যান এনিবডি গেস? আমি বললাম যে ফ্লো চার্টের সাথে কোরিলেট করতে পারছে? ম্যাম ওই ফ্লো চার্টটা আসতে না আসতেই মানে আবার চলেও গেল, মানে ম্যাম যতটুকু দেখলাম ফার্স্টে ড্রাগ ডিসকভারি আর আইএনডি যে আমরা সাবমিট করছি তার মাঝখানে আমরা এই সেফটি ফার্মাকোলজি স্টাডিজ গুলো করছি, ওইটুকু আমি দেখতে পেলাম। মানে এদিকে ছিল বোধহয় টক্সিকোলজির একটা পয়েন্ট ছিল। সামনে আছে, সামনে দেখতে পাচ্ছ তো? ম্যাম বাফারিং হচ্ছে এখন। ম্যাম এখন আসেনি। এখন আসেনি? ওকে, না ম্যাম। ম্যাম যতক্ষণ না আসছে আপনার আওয়াজটা ঠিক শোনা যাচ্ছে, ওটা যেই আসছে তখন আপনার আওয়াজটা কেটে যাচ্ছে। হ্যাঁ ম্যাম এসছে হ্যাঁ এবার। এসছে। হ্যাঁ, এবার এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এটাতে কি বলতে চাইছে? and this is from here only we will come to the অবজেক্টিভের সেকেন্ড পয়েন্টে আমরা কোরিলেট করব, এখান থেকে কোরিলেট করব। এটা যদি একটুখানি বোঝো তাহলে সেফটি ফার্মাকোলজির অবজেক্টিভটা কিন্তু এই ডায়াগ্রাম দিয়ে আমরা কোরিলেট করব। কেউ বলতে পারবে এবার? ম্যাম একদম ফার্স্টেতে যখন আমরা ড্রাগ ডিসকভারি যখন আমরা করছি একদম লেফট হ্যান্ড সাইড থেকে, তো সেখানে আমরা একদম মানে বেসিক যে মলিকিউলটা যেটা আছে সেটার আগে আমরা টার্গেট আইডেন্টিফিকেশন করে লিড আইডেন্টিফিকেশন করে এগুলো করে নিলাম, চলো। ম্যাম ওটা হয়ে গেল, Okay, তারপরে তো এরপর নেক্সট হচ্ছে আমাদের ফার্মাকোলজি। প্রি ক্লিনিক্যাল স্টাডিজ আমাদেরকে করতে হচ্ছে। এবার এই প্রি ক্লিনিক্যাল স্টাডিজ এর মধ্যে আমাদের তিনখানা মানে জিনিস আমাদের চেক করতে হচ্ছে। সেটা হচ্ছে তো আমাদের ডোজ রেসপন্স, মানে কতটা অ্যামাউন্ট অফ আমরা মানে ডোজ দেওয়ার পর কতটা আমরা So থেরাপিউটিক this is more of a প্রাইমারি, আমি ওটাই this বলতে is যাচ্ছিলাম। primary, হ্যাঁ। primary studies, হ্যাঁ সেইটা সেফটি primary and secondary studies এগুলো আমি secondary। এখানেই করে ফেললাম। ওকে, হুম হ্যাঁ, তারপরে আমি প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্টে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। হ্যাঁ আমার সেফটি ফার্মাকোলজি স্টাডিজ রান হচ্ছে, ঠিক আছে? ওকে, হুম আমি টক্সিসিটি ডেটাটা তৈরি করলাম and I went for a IND filing. হুম এবার IND ফাইলিং অ্যাকসেপ্ট হওয়ার পরে যে ক্লিনিক্যাল স্টাডিজটা স্টার্ট হবে, এই ডেটাগুলো এই সেফটি ফার্মাকোলজি কিন্তু কোরিলেট করতে হবে। বাই চান্স এই যে ফেজ 2 তে আমরা কি করি? আমরা ডিস পেশেন্টস নিই, তাই তো? ইয়েস ম্যাম। তো এইখানে কোনো অ্যাডভার্স রিঅ্যাকশনস দেখলে সেটাকে আমাকে ট্যালি করতে হবে আগে যেটা পেয়েছি। সাথে আর ফেজ 1 ক্লিনিক্যাল স্টাডিজ এর সাথে আমাকে ইভ্যালুয়েট করতে হবে।
এই স্টাডিজ গুলো কেন ক্লিনিক্যাল ডেটাতে কোনো অ্যাডভার্স এফেক্টস পেয়েছে কিনা সেটাকে আমাকে আবার প্রি ক্লিনিক্যাল সেটআপে টক্সিকোলজির সাথে evaluate করতে হবে কোথায় ভাবে বা কেমন করে এই রিঅ্যাকশনস গুলো হচ্ছে। So in the second point, we are actually correlating with the clinical, the preclinical data. That is the objective. 2. Okay. And the third is to what? কি ছিল? কি বলেছে? To investigate the mechanism. So আমাকে এখানে ইনভেস্টিগেট করতে হবে। ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে নেক্সট ইজ ইভ্যালুয়েট করতে হবে, and also correlate the things with the toxicological data along with clinical studies, and তারপরে এর মেকানিজমস গুলোকে আমাকে কিভাবে এই অ্যাডভার্স অ্যাকশনস গুলো হচ্ছে কিভাবে আমি সাসপেক্ট করতে পারি। তার মানে আমি ওই যে তোমরা যদি প্যাম্পলেট গুলো দেখো, প্যাম্পলেটস এর লাস্টের জায়গায় লেখা থাকে কশাস, caution মধ্যে থাকতো cautions with those should avoid এরকম কিছু ওষুধের সাথে যে ছোট প্যাম্পলেটস গুলো দেয় লেটার, মানে কি বলবো, ড্রাগ ইনফরমেশন গুলো থাকে। Can you hear me? না ম্যাম, কি বললেন আরেকবার ম্যাম ওই বলুন না, প্যাম্পলেট কেটে যাচ্ছে। প্যাম্পলেটটা শুনতে পেলাম এক্স্যাক্টলি, আর কিছু শুনতে হ্যাঁ, ওই পেলাম না। প্যাম্পলেটস এর ভেতরে নিচের সাইডে লাস্টে থাকে না কশন, হ্যাঁ ম্যাম caution বলে থাকে। হুম কেন থাকে সেইগুলো কশন? কোথা থেকে ইনফরমেশন পায় ওই এই কশন স্টাডিজ গুলো থেকে। স্টাডিজ গুলো থেকে করা। এই সেফটি ফার্মাকোলজি স্টাডিজ, they will suspect that if you are on a treatment of some drug interaction, food drug interaction, প্রত্যেকটা অ্যাডভার্স রিঅ্যাকশনস গুলোকে ওরা এইখানে মেকানিস্টিক ওয়েতে সেফটি ফার্মাকোলজিতে স্টাডি করে। Okay, so these are the three reasons of the objective of the safety pharmacology. And let's see now the details of the safety pharmacology. What are the studies we have to carry out? No, sorry. স্টাডিজ ভেতরে আমরা সেফটি ফার্মাকোলজিকে দুভাবে ডিভাইড করছি। একটাকে আমরা বলছি কোর ব্যাটারি, এইটা হচ্ছে কোর ব্যাটারি সেফটি ফার্মাকোলজি কোর ব্যাটারি, ওয়ার্ডটা হচ্ছে টেস্ট। সো অল কোর ব্যাটারি বলবো এই তিনটে ভাইটাল সিস্টেমস কে আমি বলছি। এন্ড অনেক অনেক রকমের টেস্ট আছে, অনেক 1 2 3 4 করে অনেক রকমের টেস্ট আছে, প্রায় 1 ডজন ডজনেরও বেশি টেস্ট হবে। and প্রত্যেকটা সিস্টেম, cardiovascular, respiratory and central nervous system, they are the core systems, they are very important system of our body. So pharmacological safety core battery tests have been given to this three particular system. আরেকটা আছে safety pharmacology on supplementary tests, supplementary tests গুলো হচ্ছে renal system, autonomic nervous system, GIT and skeletal system। এই চারটেকে
আমরা সাপ্লিমেন্টারি সিস্টেমে সাপ্লিমেন্টারি টেস্টে রেখেছি। বাট আমাকে প্রথম ডেটা যেটা আমাকে আইএনডি কে দিতে হবে সেটা হচ্ছে কোর ব্যাটারি টেস্ট। এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে রেসপিরেটরি, এই তিনটেকেই লিখতে হবে। যদি তোমাদের বলে রাইট আ ডিসক্রিপশন অফ সেফটি ফার্মাকোলজি অন কোর ব্যাটারি টেস্ট, আমাকে তিনটে সিস্টেমের উপরে কি কি টেস্ট গুলো করতে হবে সেইগুলো আইসিএইচ গাইডলাইন্সে লেখা আছে। সেই প্রত্যেকটা টেস্টকে আমাকে ডিসক্রিপশন করতে হবে। এটা লাস্ট টাইমের কোয়েশ্চেন পেপারে মানে গত বছরেও তো আমরা পরীক্ষা হয়নি রিটেন, কিন্তু তার আগের বারের পরীক্ষা যখন হয়েছিল এটা 20 মার্কসের জন্য এসেছিল, 20 মার্কসের জন্য এই কোয়েশ্চেনটা এসেছিল, যেখানে কোর ব্যাটারি টেস্ট গুলো আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে আমাকে সব ব্যাটারিজ গুলো টেস্ট গুলো দিতে হয়েছে। এবার আমরা এক একটা সিস্টেম নিয়ে তার প্রত্যেকটা টেস্টকে দেখব। সরি, ওকে। তো এই তিনটে কোর ব্যাটারি টেস্টের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি টেস্ট হবে আমরা দেখে নিই। মোটর অ্যাক্টিভিটি, বিহেভিয়ার, কোঅর্ডিনেশন, সেন্সরি মোটর রিফ্লেক্সেস অ্যান্ড বডি টেম্পারেচার। আর এর ভেতরে কি কি টেস্ট পারে, কি কি ভ্যালিডিটিস আছে, সব এক্সপ্লেনেশন দিতে হয় আইএনডি তে। রেসপিরেটরির ক্ষেত্রে রেসপিরেটরি রেট, টাইডাল ভলিউম এন্ড স্যাচুরেশন, রাইট? প্লিজ নোট ইট ডাউন। আমার সাথে নোট করলে মেমোরাইজ হয়ে যাবে, এন্ড জাস্ট আবার নোট পড়লে মনে যাবে। কার্ডিওভাস্কুলার সিস্টেমস এর ভেতরে যেটা ভেরি ইম্পর্টেন্ট and the most important part is the HRG-SA, inward potassium rectifying channels এর উপরে assay, inward potassium rectifying channels এর উপরে assay. Now this assay is very important for evaluation of the, এই যে আমি বললাম টারফেনিডিনের কথা, অ্যান্টিহিস্টামিনিক টারফেনিডিনের কথা, যেখানে টর্সের ডি পয়েন্টস দেখা যায়, সেই টর্সের ডি পয়েন্টস এর অ্যাসে প্রসিজার হচ্ছে এইটা, HERG assay, which is very important assay. Apart from this particular assay, which the regulatory bodies are very important, feel the importance of, the others are the BP, ECG, repolarization and conduction assays. So we will go into the details. প্রত্যেকটা সিস্টেমকে আমরা নেব, প্রত্যেকটা সিস্টেমের কি কি টেস্ট, আমাদের পার্টিকুলার কি কি টেস্ট করতে হবে সেগুলো আমরা চেক করব। এই টেস্ট গুলো করেছো, এইগুলো আমরা পড়েছি কখনো? এই সেন্ট্রাল অ্যাসোসিয়েটেড কোনো আছে গুলো আমরা কি কখনো লাস্ট ইয়ারে? মধ্যে কি পড়েছিলাম কারোর তো মনে আছে? ম্যাম কি বললেন আরেকবার বলুন। আমি বলছি এই যে সেন্ট্রাল নার্ভাস স্লাইডটা চেঞ্জ হয়েছে, এবার দেখো সেন্ট্রাল নার্ভাস
এখানে তো কিছু টেক্সট দেয়া আছে। ওই তো হট প্লেট টেল ফ্লিক অপারেশন plate, তো হ্যাঁ। আছেই, মরিস মিজ ওটাও ছিল, পেন্টিলিনটাও ছিল, দিয়ে দিয়ে এপিলেপসির জন্য করছিলাম। তারপর এখানে একটা আছে সেলফ অ্যাডমিনিস্ট্রেশন, তো ছিল না। ড্রাগ উইথড্রল, মরিস মানে মিজ, ওই কোনগুলো আমরা তিনটে, করি আর কোনগুলো আমরা করেছিলাম? ওই তো হট প্লেট টেল ফ্লিক, তার নিচে মরিসটা, আচ্ছা, আমি থ্রেশহোল্ড যেটা, হট প্লেট করেছি, টেল ফ্লিক করেছি, আর মরিস মিজ, মরিস মেস হয়েছিল, মরিস মেস করেছি। আচ্ছা, আর পেন্টিলিন সিজারটা, সিজারটা হয়েছিল, পিটিজেড। পেন্টিলিন সিজারটা ছিল। ওকে, হুম। পেন্টিলিন সিজার ছিল। ওকে, আর কিছু ছিল? ইলেকট্রোকেমিক্যাল সাইলেন্স থ্রেশহোল্ডটা মনে নেই ছিল কিনা, আমার কিন্ডেলিংটা মনে পড়ছে বারবার, ওটা বোধহয় নয়, এটা সাইলেন্সটা আচ্ছা, ঠিক মনে কিন্ডেলিং পড়ছে। এখানে দেয়নি। হ্যাঁ, আর আর কিছু দেখিনি তো। রোটা রড, রোটারটা, হ্যাঁ হ্যাঁ ওই রোটার। তো ওপরে একটা আছে রোটা রডটা, ওটা আচ্ছা মাসেল রোটা রড রিল্যাক্স। দেখি। ওকে, ফাইন। আচ্ছা, রোটা রড দেখেছি, হট ম্যাম প্লেট ওর দেখেছি, টেল উপরেরটাও তো ফ্লিক সেই ছিল দেখেছি। না, ওই ফটো ইলেকট্রিক বিম ইন্টারাপশন সিস্টেম, যেটা হ্যাঁ ওই চলে যাচ্ছে বিম, একটা তারপরে photometer, কাউন্ট হচ্ছিল অ্যাক্টিভিটি একটা কত। ফটোমিটার, হ্যাঁ, তো ওটা কি, ওটা কি বলে, কোন ইনস্ট্রুমেন্ট বলে ওটাকে? একটা একটা ফটোমিটার। ফটো, অ্যাক্টোফোটোমিটার, অ্যাবসলিউটলি অ্যাক্টোফোটোমিটার। ওকে, আমরা মরিস ওয়াটার মিস দেখেছি, আমরা প্যাসিভ অ্যাভয়েডেন্স টেস্ট দেখেছিলাম। আমরা কি এটা দেখেছি, হ্যাঁ ম্যাম, প্যাসিভ মনে মনে অ্যাভয়েডেন্স? হচ্ছে, দেখেছিলেন। ডার্ক মনে রুম হচ্ছে লাইট রুম, দেখেছি। ওইটা কি ম্যাম? হ্যাঁ ডার্ক রুম লাইট রুম মানে কোনটাকে অ্যাভয়েড করছে, কোন হ্যাঁ রুমে? হ্যাঁ, ঠিক ঠিক। অন্ধকারে হ্যাঁ। থাকতে ওকে, প্রেফার গুড। করছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, গুড। ওকে, এগুলো মনে পড়েছে। আমরা এখন দেখিনি, সেটা হচ্ছে মডিফাইড এরউইন টেস্ট দেখিনি। আমরা সেলফ অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি। আমরা ড্রাগ উইথড্রল টেস্টিং দেখি, ড্রাগ উইথড্রল কি করে টেস্ট করা যায়। ওকে, টেম্পারেচার আমাদের কলেজে আছে। যদি দেখা, যেটা টেলিথার্মোমিটার। Now, modified Irwin's test, এইটাকে আমরা ব্লাইন্ড স্ক্রিনিং এ দেখি। ব্লাইন্ড স্ক্রিনিং, এটা হচ্ছে আবার এক ধরনের ব্যাটারি অফ টেস্ট। আমরা ইঁদুরটাকে, আমি এটা আহ, আহ, দেখাবো নেক্সট উইকে। ডিফারেন্ট পজিশন, হাতের ডিফারেন্ট পজিশনসে ইঁদুরটাকে রেখে ইঁদুরের বিহেভিয়ার স্টাডি করা, কমপ্লিট বিহেভিয়ার ফ্রম লোকোমোশন টু ইটস মুভমেন্ট, তারপরে হচ্ছে অল কাইন্ডস অফ পারসেপশনস, সব এরভিনস ব্যাটারি অফ টেস্টে, এরভিনস টেস্টে আমরা ওগুলোকে নাম্বারিং করে বুঝতে পারবো যে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, whether it has any problem with its perception or its locomotion or
ফান্ডামেন্টাল অফ নার্ভাস সিস্টেমের প্রপার্টিজ জিনিস, তার মানে এই যে behavior, locomotion activity and motor coordination along with reflexes, sensory motor reflexes, এইগুলো পুরোটাই এই তিনটে জিনিস behavior, locomotor activity, motor coordination, sensory motor reflexes, এগুলো আমরা সবটাই এই মডিফাইড এরউইন টেস্টে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এইটা আমরা আমি তোমাদেরকে থ্রু ভিডিও ট্রাই করব দেখানোর জন্য, অ্যান্ড থ্রু পিকচার্স এর স্কোরিং করতে হয় প্রত্যেকটা। আমাদের যেরকম আগে আমরা আমরা কি কখনো স্কোরিং করেছিলাম, ক্যাটালেপিক্সে স্কোর করেছিলাম কখনো? হাউ ডু ইউ স্কোর থিংস, মনে পড়ে কিছু? হ্যাঁ ম্যাম, ক্যাটালেপসিতে তো আমরা করছিলাম ওটা, কারণ যতবার ওই যে মানে ফ্রন্ট পজ গুলো যতবার ইয়েতে মানে মাটিতে টাচ করছিল ততবার স্কোরিং মানে কি বলতে, স্কোর, হাউ ডু ইউ স্কোর দ্য অ্যানিমালস? যদি আমি এই স্কোরিং বলি তাহলে কি বোঝায়? You have to score the ম্যাম মানে যেটার জন্য মানে সাপোজ আমি যদি ক্যাটালেপসির কথা বলি, তো ওখানে আমরা স্কোর করছিলাম দেখে যে কতবার ওই পজ গুলো মাটিতে কার কতটা বেশি এফেক্ট পড়েছে সেটা দেখবার জন্য আমরা হ্যাঁ। কতটা টাইমে ওটা বেশি বার মিটারে আমরা দেখছিলাম কতবার মানে মুভমেন্টটা করছে, আফটার ড্রাগ দেওয়ার আগে কতবার মুভমেন্ট করছে, ড্রাগ দেওয়ার পর কতবার মনে হলো না। আচ্ছা আমি এটা আরেকটু এক্সপ্লেন করে দিই। ওকে, আমি এটা এক্সপ্লেন করে দিই। মনে করো আমার 5টা অ্যানিমালস আছে, আই হ্যাভ 5 অ্যানিমালস, ওকে, 5 mice, and I am testing all these 5 mice. কিন্তু ড্রাগ এফেক্ট প্রত্যেক মাইসের ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, নট নেসেসারিলি একই রকমের হবে। তখন যদি আমরা ডিফারেন্ট ট্রিটমেন্ট দিই আরো সেটা প্রিডমিনেন্ট হবে। ডিফারেন্ট ট্রিটমেন্ট মানে একটা আমি এখানে ড্রাগ ট্রিটমেন্টস এর জন্য প্রত্যেকবার 5টা করে মাইস নেব। তো আমার প্রথম কন্ট্রোল থাকলো স্যালাইন দেব, ঠিক আছে। তারপরে আমি ড্রাগ এক্স এফেক্ট, ড্রাগ এ, আর একটা দিলাম ড্রাগ বি। এবার ড্রাগ এ ড্রাগ বির মধ্যে এফেক্টটা ভ্যারি করবে। হতে পারে ড্রাগ এ একটু বেশি এফেক্ট দিল, ড্রাগ বি এফেক্ট দিল না, কিন্তু 5টা মাইসকে আমি দুটোর ট্রিটমেন্টে, 3টে ট্রিটমেন্টে আমাকে স্কোর করতে হবে। তাহলে কিরকম স্কোর করব? ট্যাবুলারে আমি বললাম স্কোরিংটা এমন হবে যে লিস্ট হবে সে 0 পাবে, আর মাঝখানে পাবে 1, যে 0 থেকে একটা হবে সে পাবে, যে যদি এফেক্ট দেখে পাবে, আর 4টে 5টা এফেক্ট যদি দেয় পাবে। তার মানে আমি একটা এফেক্টকে আমি ফর এক্সাম্পল লোকোমোটর অ্যাক্টিভিটি, আমি এখানে যদি লোকোমোটর অ্যাক্টিভিটি অফ সাম ড্রাগ এ এন্ড ড্রাগ বি দেখতে চাইছি, আর আমি প্রত্যেকটা গ্রুপে 5 করে মাইস নিয়েছি, তখন আমি প্রত্যেকটা মাইসকে আমি স্কোর করতে পারবো। কিভাবে? না, লোকোমোটর I saying that locomotor activity I won't be able to define it properly. Define it properly তাহলে locomotor activity টা আরো আমাকে sub definitions করতে হবে। তার মানে আমাকে বলতে হবে যে
ওই 5 মিনিটের এফেক্টে অ্যানিমেলটা বারবার বসেনি, শুধু চলেছে, শুধু ওই 5 মিনিট did not sit anywhere, it only walked through, it entered the light. It's such an animal, I would say it has the highest locomotion, so I'll give it 5. Suppose I say that he sat too high and it lit. আমি এই কম্বিনেশনকে আমি স্কোর দেব 4। তাহলে যদি আমার মাইন্ড এইরকম একটা কোনো বিহেভিয়ার দেখিয়ে থাকে তাকে আমি স্কোর দেব 4। যদি আমি আবার বিহেভিয়ারটা ডিফাইন করি, আর কিভাবে ডিফাইন করি, যে একটা করে বসেই থাকো, চললই না, কিছুক্ষণ চলার পরে 1 সেকেন্ড 2 সেকেন্ড চলার পরে 1 মিনিট 2 মিনিট চলার পরে একটা ফোনে বসেই থাকলো, I'll give it, if this type of animals I find, I'll give it 0. So এই আমি ক্যারেক্টারাইজ করছি, even I am characterizing the locomotor activity, and when I'm characterizing the locomotor activity in this way, I'll be able to score it. ঠিক মডিফাইড এরউইন টেস্টে আমি প্রত্যেকটা অ্যাসপেক্ট এরকম ক্যারেক্টারাইজ করে আমি স্কোর করতে পারি। তার মানে এই মডিফাইড এরউইন টেস্টে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাসপেক্টকে চেক করছি, চেক করে আমার ওভারঅল একটা ডেটা তৈরি করছি যে প্রত্যেকটা অ্যাসপেক্টে প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশনে আমার কি রেজাল্ট এসছে, ড্রাগের কি এফেক্ট এসছে, সেটাকে আমরা মডিফাইড এরউইন টেস্টে ধরি। আমি দেখাবো কি কি ওখানে ভোকালাইজেশন আছে, ওখানে সোয়েটিং আছে, পাইলো ইরেকশন আছে, অনেক রকমের ব্যাটারি অফ টেস্ট আছে মডিফাইড এরউইন টেস্টে। So this is one of the very important tests in central nervous system to understand the overall background activity of the central nervous system, how central nervous system is working. And when I say scoring of the animals, is you particularly grade every behavior into its maximum, from maximum to its minimum. বোঝাতে পেরেছি? কোনো ডাউট আছে? যদি না বুঝতে পারো তাহলে আমাকে না ম্যাম বলো। ম্যাম ওকে, একটা রড কিসের করে? রোটার রড। রোটার রডটা কিসের জন্য করে? হোয়াট ইজ রোটার রড টেস্ট? আমি মাসল রিল্যাক্সেন্টস এর জন্য করেছিলাম, বাট ক্যাটালেপসির জন্য ইউজ করতে পারি আমরা। মানে কতক্ষণ ধরে রাখতে পারছে, হোল্ড করে রাখতে পারছে নিজেকে ওটার উপরে। না, এটা ক্যাটালেপসির জন্য কোথায় পড়েছিলাম? না না পড়েছিলাম করিনি, কি? মানে বলছি করতে পারি যদি ভাবি তো, না, বিকজ করতে পজিশন পারো না। মেনটেন। না না না, রোটার but- রড আলাদা, ক্যাটালেপসি আলাদা। ওই একই সাথে তুমি ভাবছো যে ওই রডটাকেও অ্যানিমাল ধরে রেখেছে আর এখানেও অ্যানিমালকে রডে, কিন্তু ওই পজিশনটা হ্যাঁ ওই অ্যাবনর্মাল পজিশনে না, রেখে ওটা দিচ্ছি তো। আলাদা, ওটা দুটো আচ্ছা, আচ্ছা। জিনিস অ্যাসপেক্ট। এখানে না এটা তো রডটা মাসল রিল্যাক্সেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা it is কতক্ষণ। রডটা মুভ করছে, এখানে গ্রিপিং ক্যাপাসিটি হুম দেখে, হুম ওখানে কোনো গ্রিপিং ক্যাপাসিটি দেখছে না, ওখানে না, না। একটা অ্যাবনর্মাল পজিশনে
মাইসটাকে রেখে দেওয়া হয়েছে, হুম হুম মাইস কি ওরকম করে দুটো রডে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারে? না, That is থাকতে পারে abnormal না। activity. থাকতে পারেই না। না একটা মাইস ওটা abnormal condition, হুম হুম একটা abnormal posture তুমি মাইসটাকে ফেলে দিয়েছো, হুম ঠিক আছে? ওকে, নেক্সট, এটা কি ইলেকট্রোসেফালোগ্রাফি? ইলেকট্রোসেফালোগ্রাফি, ম্যাম এটা দিয়ে তো What ব্রেনের is কত it? অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আমরা চেক করি, মানে ব্রেনের মধ্যে কতটা কারেন্ট, মানে কতটা কি ইম্পালস তৈরি হলো, কত ভোল্ট বা মানে কত মিলি ভোল্ট তৈরি হলো সেটা আমরা দেখি। আচ্ছা, তো দিস ইজ আমরা ব্রেনের অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা মেজার করি। We are try to understand the activity of brain, ব্রেনের অ্যাক্টিভিটি কিরকম। হার্টের অ্যাক্টিভিটি যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেজার করতে হয় তাহলে আমরা কি চেক করি? ইসিজি, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা চেক ইসিজি করতে হলে ইসিজি, দ্যাট ইজ ইলেকট্রো কার্ডিওগ্রাফ। কার্ডিওগ্রাফ। cardiograph. So this হার্টের জন্য ইসিজি আর ব্রেনের জন্য ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাফি। ওকে, ড্রাগ উইথড্রল এফেক্টসে আমরা অ্যাকচুয়ালি এটাও অ্যাকচুয়ালি কোর ব্যাটারি টেস্ট ড্রাগ উইথড্রল সিমটমসে। আমরা কি করি ড্রাগ উইথড্রলে, এটা স্পেসিফিক টেস্ট। আমরা অ্যানিমালসদের, মাইসদের এই ড্রাগটা কনস্ট্যান্টলি খাওয়াতে থাকি, 15-21 দিন কনস্ট্যান্টলি ড্রাগ খাওয়ানো হয় অ্যানিমালসদের। If it is an alcohol, what we do is alcoholic ke caloric মানে bottles এ দিয়ে দেয়া হয়, আর this animal starts মানে যখনই ওই বটলে জল খাচ্ছে, ওটা জল তো থাকে না, ওটা অ্যালকোহল থাকবে, তো অ্যালকোহলই খায়। and কিছুদিন পরে 21 days যদি খাওয়ানো হয়, কিছুদিন পরে 21 ডে অবধি খাওয়ানো হলো, তারপরে আর খাওয়ানো 20, তার যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন 21st অবধি খাওয়ানো হলো, excuse me, on 23rd day, that is 24 hours of the last dose, animal কে অবজার্ভ করা হয়। কি কি আবার এই এই যে মডিফাইড এরভিন টেস্ট আছে, এরভিন টেস্টের উপরেই আবার চেক করা হয়, সেখানেও পাইলো ইলেকশন, স্টপ টেল, এসব চেক করা হয়। So I'll take this separately so you will be able to understand that in the next class. Okay. আচ্ছা, এই যে কোর ব্যাটারি টেস্ট হলো, তার কিছু ফলো আপ টেস্টও দরকার হয়। এই ফলো আপ টেস্টের জন্য এই টেস্টগুলো মেজর। হায়ার কগনিটিভ ফাংশন, মানে তোমার এখানে কগনিটিভ ফাংশন বলতে যে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, স্কোপোলামিন ইনডিউস কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, সিজার লায়াবিলিটি, liability মানে seizure হওয়ার tendency. So this is a follow-up test. Whether the drug has a potential drug abuse, whether the drug helps in the formation of the addiction properties, সেটা আর drug dependency, সেই addiction and drug abuse এর ভেতরে drug dependency ও আছে। Those which are produces addiction will also the drug producing dependence.
or you can say they are the abuse. Okay. Now go to overview of the central nervous system and cardiovascular system. Cardiovascular system উপরে আর কোড টেস্ট and now কোড টেস্ট এখানে যেটা বললাম very important টেস্ট হচ্ছে in vitro HERG in vitro HERG মানে in vivo বলেনি in মানে সেল লাইন অ্যাক্টিভিটি সেল কালচারের উপরে আমরা HERG এতে আইসিসি কাউন্ট করব এটা হচ্ছে সেল কালচারের উপরে follow up in with isolated organ preparation in isolated organ preparation হচ্ছে nothing but আমরা হাতটা বার করব থেকে লাগেজ অ্যাপ্রোচ ইউজ করে and তারপরে প্রত্যেকটা কেমিক্যাল স্টাডি করব হার্টের উপরে হার্টের পালস কম হচ্ছে it is proper or not, whether it's able to slow down আমরা কিন্তু ইলেকট্রো অর্গান আইসোলেটেড আর্ম সিস্টেমে করতে পারি ইউজিং ল্যাগিংস অফ অ্যাপারেটাস এছাড়া যেগুলো ইউজুয়ালি করা হয় সেগুলো হয় প্যাচ ক্ল্যাম্প টেকনিক নাও হার্টের ইলেকট্রো কন্ডাক্টিভিটি কেমন করে হচ্ছে সেটা এই প্যাচ ক্ল্যাম্প টেকনিক দিয়ে তৈরি করা এই প্যাচ ক্ল্যাম্প টেকনিক দুভাবে হয় ম্যানুয়ালিও হয় অটোমেটেড হয় না প্যাচ ক্ল্যাম্প টেকনিক কখনো শুনেছেন টেকনিক আর পড়িয়েছিলেন কখনো প্যাচ ক্ল্যাম্প টেকনিক Did you hear of patch clamp technique? What patch clamp technique? ম্যাম কি বললেন আরেকবার বলুন What is patch clamp technique? Hello, are you here? ম্যাম পুরো তোমরা কি কেটে শুনতে পাচ্ছ? যাচ্ছিল না ম্যাম পুরো কেটে যাচ্ছে ওই জন্য না খুব প্রবলেম হচ্ছে আজকে প্যাচ ক্ল্যাম্প বলছেন না হ্যাঁ patch clamp technique শুনেছো? হ্যাঁ It ম্যাম is patch কিডনিজের clamp. ওখানে করেছিলাম যতদূর মনে আছে যে রিপারফিউশন বাগেরা করছিলাম হ্যাঁ অক্লুশন করে আবার রিপারফিউশন করছিলাম ওটাতে দেখেছিলাম হাইপারটেনশন সেই Patch clamp technique তখনই করব যখন আমি মানে কন্ডাকশন দেখতে চাইছি আমি প্যাচ ক্ল্যাম্প টেকনিক নার্ভসে করতে পারি হার্ট মাসেলসে করতে পারি এই দুটো জায়গায় বা কোনো মাসেলসে করতে পারি স্কেলিটাল মাসেলে করতে পারি আমি কার্ডিয়াক মাসেলে করতে পারি আর নার্ভসে করতে পারি প্যাচ ক্ল্যাম্প it is nothing but taking a very fine electrode and putting inside the cell which cell nervous system cells specific neurons and the cardiac cells that is cardiac cells or skeletal muscle cells আমি কন্ডাক্টটা ইজিলি চেক করতে পারি উইথ প্যাচ ক্ল্যাম্প সেখানে একটা ইলেকট্রোডকে আমি রাখবো সেলের ভেতরে এন্ড আমি সেটা একটা ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখব আমার কন্ডাকশনটা কিরকম করে হচ্ছে দ্যাট ইজ আ প্যাচ ক্ল্যাম্প টেকনিক সো প্যাচ ক্ল্যাম্প টেকনিক ক্যান বি ম্যানুয়াল ক্যান বি অটোমেটেড ওকে আচ্ছা আরেকটা যেটা এখন খুব প্রচলিত ইন্ডাস্ট্রিতে হয় সেটা হচ্ছে টেলিমেট্রি টেলিমেট্রি মেথড ইজ নাথিং বাট এরকম একটা ছোট ডিভাইস এই ডিভাইসটা অ্যাকচুয়ালি মাইক্রোচিপে চলে আর এগুলো প্রোগ্রাম করা আছে এখানে প্রোগ্রামিং করা আছে আর তুমি পার্টিকুলারলি কি কোন ফিজিওলজিক্যাল সিস্টেমে তুমি এই টেলিমেট্রিটা দেখতে চাও কোন সিস্টেমটাকে চেক করতে চাও
সিস্টেমটা তুমি এখানে সেটাকে ফিট করে দাও বা এখানে তুমি মার্ক করে দিতে পারো। আর এখান থেকে ওদের কিছু পার্টিকুলারলি এরকম করে ভায়াস চলে যায়। এই ভায়াস গুলোকে পার্টিকুলার যে সিস্টেমটাকে দেখতে চাও, ফর এক্সাম্পল আমি একসাথে কার্ডিওভাস্কুলার দেখতে চাই, একসাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখতে চাই, তাহলে আমি কি করব, এই ওয়্যারটাকে, এটা যেটা মেজার করবে, এই ওয়্যারটাকে আমাকে আয়োটার পাশে এটাকে ইনসার্ট করে দিতে হবে, হালকা করে এটাকে ঢুকিয়ে দিতে। আর এটা হচ্ছে ইনভ্যাসিভ টেকনিক। ইনভ্যাসিভ মানে পুরো সার্জারি করে এই পুরো মেশিনটাকে বডির ভেতরে ঢুকিয়ে দেয়া। অ্যান্ড এটা চলে গেল সিভিএস এ, আর আরেকটা চলে যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তুমি এক্স্যাক্টলি কি দেখতে চাও তার উপরে ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল তুমি যদি দেখতে চাও যে তোমার মোটর নিউরনস কি করে কাজ করছে, সেন্সোরো মোটর নিউরনস কি করে কাজ করছে, তুমি পার্টিকুলার মোটর নিউরনে তুমি এটাকে ইনসার্ট করে দিলে, ইনসার্ট করে ইনজেক্ট করে ওখানে মানে জুড়িয়ে দিলে, নার্ভের সাথে জুড়িয়ে দিলে। আর তুমি এখানে যে বাটনটা পার্টিকুলার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিভিএস এর জন্য তুমি এখানে অ্যাক্টিভ করে দিলে। এবার এই অ্যানিমাল জানে, ভেতরে জানে না, মানে অপারেশন করে তুমি ভেতরে ঢুকিয়ে দিয়েছো, আবার ঢুকিয়ে দেওয়ার পরে 15-20 দিন পর যখন অ্যানিমালটা ঠিক হয়ে যায় আফটার দি সার্জারি, you can actually see the recordings in the computer. Your computer এখান থেকে, এই টেলিমেট্রিক সিস্টেম থেকে তোমার এখানে সব রিডিংস গুলো অটোমেটিকলি তুমি মনিটর করতে পারো যে হাউ দ্য অ্যানিমাল ইজ বিহেভিং। So the telemetric, what I talked about is the internal telemetric. That means surgical implant করে এটাকে বসিয়ে দেওয়া হয়, and then যেই পার্টিকুলার সিস্টেমকে তুমি স্টাডি করতে চাও, তিনটে সিস্টেম আমি বললাম, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি বা সিএনএস, এই তিনটে সিস্টেমে কি স্টাডি করতে চাও সেই পার্টিকুলার জায়গাতে গিয়ে ওই যে এই সেন্সরি ভায়াস গুলো তোমাকে সেখানে ফিট করতে হবে, এন্ড ইনস্ট্রুমেন্টটা অটোমেটিকলি সেই একটা জিনিসকে রেড করতে। There could be also external telemetric apparatus which can বাইরে থেকে তুমি এটা ইমপ্লান্ট করলে বাইরে রাখলো, and then automatically the system will be taking care of. Okay, so we will go into the details of each of this. It is just an overview দিয়ে রাখলাম। Now next important aspect of the safety pharmacology studies is supplementary study, supplemental studies, যেটা আমি আগেই বলছিলাম যে autonomic nervous, cardiovascular, GIT and organ আমরা কি দেখি, skeletal, immune system and endocrine function ও দেখতে পারি। So these are additional investigations depending on the type of substance or the type of disease that we'll be talking about. The next is the time period. এই যে safety pharmacology করা হচ্ছে, what is the timing of the study? যেটা বলেছিলাম যে সেফটি ফার্মাকোলজি কখন ডেটা জেনারেট করতে হবে সেটা কিন্তু আমাদের গাইডলাইন্সে অলরেডি লেখা আছে। এই গাইডলাইন্সের প্যারামিটারস অনুসারে ফার্স্ট সেফটি ফার্মাকোলজি স্টাডি, সেফটি ফার্মাকোলজি করবে যখন তুমি you start with your clinical study.
core battery of tests will be important to be provided to the regulatory bodies for the clinical to conduct the clinical aspect. Next is যখন during the process of clinical studies যদি কোনো unwanted suspected adverse effects দেখা যায়, then উষ্মিতা শুনতে পাচ্ছ? হ্যালো, উষ্মিতা শুনতে পাচ্ছ আমি কি বললাম? না ম্যাম কিছু শুনতে পাইনি, না পুরোটা কেটে আমিও যায়। পাইনি, শুনতে পাওনি? পুরো কেটে যাচ্ছে ম্যাম। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই স্লাইডে যেটা সামারাইজ মানে এখানে যেটা বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে দ্য টাইম পিরিয়ড, কোন কোন টাইমে সেফটি ফার্মাকোলজি ডেটা জেনারেট করতে হয়। একটা হচ্ছে জাস্ট বিফোর দ্য ক্লিনিক্যাল স্টাডিজ, রাইট? আইএনডি ফিলিং এর আগেও তো, ফাইলিং এর আগেও তো ম্যাম করতে হবে। just before the start of the clinical study তোমাকে সেফটি ফার্মাকোলজি কোর ব্যাটারি টেস্ট গুলো ইনভেস্টিগেট করে দিতে হবে, ঠিক আছে? ইট ইজ ফার্স্ট। দেন ডিউরিং দ্য ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, যখন হিউম্যান ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট গুলো হচ্ছে ফেজ 1 ফেজ 2 তে, if they observe any suspected adverse effects, so the regulatory bodies would like to take a clarification from you. They cannot দেখাচ্ছে বা why this is, then you have to again do those experiments to give them the answer. They would need clarification from you. And the third হচ্ছে before the approval for the market, the final approval পরে safety effects on the system as per the section H 2.8a, section 8 এর against a JJ studies JJ clarification দরকার just before the approval in the market is NDA application এর আগে তোমাকে safety pharmacological data তৈরি করে দিতে হবে as per the section 2.8 of the ICH guidelines. তাহলে আমি যদি পুরো আজকের লেকচারটা সামারাইজ করি, তাহলে আমরা কি কি দেখলাম সেটা হচ্ছে ডেফিনেশন অফ ফার্মাকোলজি, সেফটি ফার্মাকোলজি, তারপরে কোন কোন প্রাইমারি, ইয়েস, সেকেন্ডারি objective আর of safety প্রাইমারি, pharmacology। হ্যাঁ ওগুলো। সেকেন্ড আমরা কি দেখলাম? তারপরে তো ম্যাম টাইম কোন, পিরিয়ড। হ্যাঁ তারপরে টাইম পিরিয়ডটা কোথায় কোথায় আমরা দেখবো ওই সময় সেফটি ফার্মাকোলজি। নাও এই সেফটি ফার্মাকোলজি দুভাগে ভাগ করা হয়েছে, ওয়ান ইজ দি কোর টেস্ট and other is the supplemental data. তো সাপ্লিমেন্টাল ডেটাতে আমরা কি কি দেখছি সেটা হচ্ছে তোমার রিনাল সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম, দেন জিআইটি, স্কেলিটাল সিস্টেম, এন্ডোক্রাইন এন্ড ইমিউনোলজি। এই প্রত্যেকটা সিস্টেমের ডেটা আমাকে দিতে হবে। এন্ড কোরে কি বলছে? কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে অনেক ব্যাটারি অফ টেস্ট আছে, দু ভাগে এটা আবার ডিভাইড করা হচ্ছে, মেন টেস্ট এন্ড ফলো আপ টেস্ট। মেন টেস্টে কিছু কিছু স্টাডিজ অলরেডি মেনশন করে আছে, তারপরে ফলো আপ টেস্ট গুলো রাখা আছে। সো আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা সিস্টেমে আমরা আবার চেক করব ইন ডিটেলস কি কি স্টাডিজ এন্ড কিভাবে সেই স্টাডিজের প্রসিজারস গুলো দেখবো। First we will start with central and then we will take cardiovascular.
Now যখন আমি cardiovascular, maybe in the next class only I'll try to go for cardiovascular, but আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব ইলেকট্রোফিজিওলজিটা একটু স্টাডি করে আসবে, ইলেকট্রোফিজিওলজি of heart and central nervous system. Do you Okay, ma'am. remember the electrophysiology of heart? Yes, ma'am. মনে ম্যাম ওই আছে? পালস জেনারেট হচ্ছে, তারপর ওটা ট্রান্সভার্স হ্যাঁ। হচ্ছে কোন নোড থেকে কোন নোডে, ওইটা বলছেন তো? ইসিজিটা তো ম্যাম, এটা ইসিজির ওই গ্রাফ গুলো। ইসিজি এর মানে গ্রাফটা, হ্যাঁ হ্যাঁ ইসিজি এর গ্রাফটা মনে আছে? হ্যাঁ ম্যাম, What is পুরোটা নেই। এইটা মনে করে এই আনসারটা আমাকে ফাইন্ড আউট করে কাল নেক্সট উইকে বলো। What is the basic difference between the SA node, AV node and conduction fibers? The ম্যাম electrophysiology difference. লাস্টেরটা কি বললেন না, শুনতে পেলাম না। SA node, AV node and Parkinson fibers. ম্যাম এগুলো তো মানে পরপর Okay, ma'am. সিরিজ বাই সিরিজ চলতে থাকে। হ্যাঁ, মানে এসএ নোড থেকে তো প্রথম জেনারেট যেটা হচ্ছে generate আমার। করছে, ওটা তো পেসমেকার অফ দ্য হার্ট। হ্যাঁ। তো ওখানকার ইম্পালসটা যাচ্ছে এভি নোডে, এভি নোড থেকে ইয়েতে আমি ওটা বান্ডেল। চাইনি, আমি ওটা চাইনি, আমি Difference চেয়েছি বলছেন। হ্যাঁ বুঝতে পেরেছি, এটা কার্ডিয়াক একটা সাইকেল আছে, সেটা কত সেকেন্ডের মধ্যে কমপ্লিট না হয়ে না যায়। ওটাও চাইনি। এসএ নোডের ইলেকট্রোফিজিওলজি কি করে ডিফারেন্ট এভি নোডের সাথে, আর আচ্ছা এভি নোডের ইলেকট্রোফিজিওলজি কি ডিফারেন্ট পার্কিনসন ফাইবারের সাথে, and which ion is the main responsible for this? And how my last would be how ECG is different from the brain EEG. How ECG is different from the brain EEG. তাহলে Okay. বুঝবো ইলেকট্রোফিজিওলজি ভালো জানো, আর ইলেকট্রোফিজিওলজি জানলে বাকি সব সিস্টেম জল, কিছুই নেই, সব জিনিস জল। The most core part of the physiology, and it is the thing that is running the heart as well as the brain nervous system. Okay, so check out how SA node electrophysiology is different from AV node, and AV node electrophysiology is different from the Parkinson fiber, and how the whole heart works differently from that of the nervous system. So you will be able to understand the importance of HERGK assay. এইগুলো জানতে পারলে we can correlate with the HERGK assay. Okay, so I would just end my lecture here, and I would request you to kindly check out the details what I've told you. Yes, ma'am. ম্যাম তাহলে তো এটা পটাশিয়াম আয়নই মেইনলি রেসপন্সিবল হবে না? আপনি যে HER যেটা বলছিলেন ওটাতে তো বললেন যে পটাশিয়াম চ্যানেলস গুলো রেসপন্সিবল। হ্যাঁ, তো সেটাকে ওটাকে কোরিলেট দেখতে করতে হবে। হবে। হ্যাঁ তো ঠিক আছে। তুমি জাস্ট আমাকে বলবে হাউ ইট ইজ ডিফারেন্ট। এসএ নোডের কিছু ট্রিক আছে। এসএ নোড ইজ ডিফারেন্ট ফ্রম এভি নোড ইলেকট্রোফিজিওলজিতে পার্টিকুলারলি, and electrophysiology of SA node is very distinct from Parkinson fiber. So basically কি ions আছে, কোন আয়ন চ্যানেলসটা কাজ করছে, এইটা হচ্ছে ক্রিটিক্যাল ব্যাপার। তো তাই জন্যই আমি বলেছি, কারণ ওইখানে যেটা কোরিলেট করতে হবে সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম চ্যানেলস এর সাথে, তাও আবার ইনওয়ার্ড রেকটিফাইং পটাশিয়াম চ্যানেলস। There are two types of channels: outward rectifying channels, inward rectifying channels. So what is the difference between the outward rectifying potassium channels and what is the difference between the inward rectifying channels? So এই জিনিসগুলো ভীষণ ক্রিটিক্যাল, আর এই অ্যাসপেক্টস গুলো এখন অ্যাজ এমফার্ম স্টুডেন্টস ইউ হ্যাভ টু নো। ওকে, Yes, ma'am. so I leave with a homework and assignment.
ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যামের হয়ে গেছে? ও চলে গেল, ঠিক আছে।
অভিক স্যার, গুড আফটারনুন। অভিক স্যার, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন অভিজিৎ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ারলি স্যার। আমি আপনাকে এই হোস্ট করে দিচ্ছি কারণ আমার আবার একটা ক্লাস আছে, আমি হ্যাঁ আমাকে হ্যাঁ এখান হ্যাঁ, থেকে বেরিয়ে অবশ্যই যেতে হবে। অবশ্যই। আপনার হয়ে গেলে আপনি বেরিয়ে চলে যাবেন। ওকে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে? আর ওকে লাইভ চলছে এখানে, কোনো অসুবিধা নেই, সব করা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনার বাড়ির খবর ঠিক আছে স্যার? হ্যাঁ, বাড়ি আজকে মিসেসকে কালকে ছেড়ে দেবে। ওকে। মিসেসকে কালকে ছেড়ে দেবে, ও তো অ্যাডমিট হয়েছিল, কালকে হুম, ছাড়বে। হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। হ্যাঁ, গুড আফটারনুন স্টুডেন্টস, শোনা যাচ্ছে আমাকে? গুড আফটারনুন স্যার, একদম স্পষ্ট শোনাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দাঁড়াও একটু। আমাকে কি নামে দেখাচ্ছে গো? মানে আমি অভিক্সি? অনেক অনেক স্যার। ওকে, এন একটু ভুলভাল দেখাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এটা এখন চেঞ্জ করে লাভ নেই। স্টার দেখাচ্ছে। হ্যাঁ, মোট কথা আমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। না স্যার, অন্ধকার। হ্যাঁ, প্রবলেম হয়ে গেছে। আমার ছেলে ঢুকে বসেছিল, জুমেতে ক্লাস করছিল, তারপর ওর থেকে ল্যাপটপটা নিয়ে আমি ক্লাসটা করছি, নিয়ে গন্ডগোলটা হয়েছে। পুরোটা বেরোয়নি ওর থেকে, নিয়ে আমি ওরটাতেই ঢুকে গেছি। এনিওয়ে, বাদ দাও। তাহলে অনিক্সির নামেই আজকে ক্লাসটা হোক আর কি। বলো, বর্ণিকা কোথায় গো? স্যার আগের ক্লাসটাতে ছিল স্যার, একটু পরে হয়তো লগ ইন করবে, একটু পরেই হয়তো। না, আছে কেমন? এমনি ঠিকঠাকই আছে স্যার, বলছে একটু উইকনেসটা আছে, এমনি জ্বর টর এমনি আর কিছু তেমন আসছে না। হুম হুম হুম। আর তোমাদের বাকি সবার খবর ঠিক আছে? হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকই আছে স্যার, চলছে এখন। তুমি হচ্ছে শুভ দাস, তাই তো? হ্যাঁ স্যার। সুমিত নন্দী, শুনতে পাচ্ছ? আমি 2-3 জনকে চিনেছি এতদিনে তোমাদের সঙ্গে। এক হচ্ছে শুভ দাস, 2 হচ্ছে উস্মিতা। এই 2জনকে আমি মোটামুটি চিনেছি। আর বাকিদের আমার ভালো খুব একটা পরিচয় নেই। বর্ষা মাঝে মাঝে রেসপন্স করে, চন্দন মাঝে মাঝে করে, কিন্তু বাকিরা খুব একটা করো না। ওকে, এনিওয়ে, তার মানে করোনা নিয়ে আপাতত খুব একটা চিন্তার কিছু কারোর ভেতরেই নেই, হচ্ছে এবং হয়ে গিয়ে আবার চলেও যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে যে কারোর কারোর ক্ষেত্রে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হচ্ছে, সেটা ওই 100 জনের যদি করোনা হয় তাহলে ওই 2-3 জনের মোটামুটি বাড়াবাড়ি হচ্ছে, এবং ইন দ্যাট কেস অক্সিজেন এবং ওষুধপত্র লাগছে, এবং সেই অক্সিজেন এবং ওষুধপত্র এবং বেড পাওয়ার জন্য হসপিটাল কিছুই এই মুহূর্তে নেই। স্যার, আমাদের পাশের বাড়ির একজনের হয়েছে, মানে আমাদের একদম যে নেক্সট হাউস তাদের মধ্যে একজনের হয়েছে। তো ওটা নিয়ে সবাই ভয়ে আছে এখন, যে আর আন্টি যে আছেন উনি হসপিটালেই কাজ করেন, নার্স হচ্ছেন। তো বাড়িতে সবারই অলমোস্ট, তো ওরা এখন আইসোলেশনে আছে, বেরোচ্ছে না সেরকম, বাট স্টিল আমাদের সবারই ভয় লাগছে, এত কাছে চলে এসেছে জিনিসটা। এখন বলা যাবে না কার কখন কি হয়ে যায়, ওই জন্য সবাই একটু ভয় আছি আমরা এখানে। না, ভয় আছো? আমি আমার পার্সোনালি আমার কথা বলি। আমি মানে সবাইকেই বলছি, এটা একটু মানে ইনফরমেশনটা মনে হয় কাজের। আমরা বাড়িতে থাকি, খুব একটা বড় বাড়ি নয়, 4 জনে থাকি। আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, 4 জনে থাকি। মেয়ের বয়স 20 বছর, ছেলের বয়স 12-13 বছর। এনিওয়ে, তো আমরা 4 জনে ঘরেতেই থাকি, এবং মেয়ে কলেজে পড়ে, কলেজ তো বন্ধ
ছেলে স্কুলে পড়ে, স্কুল বন্ধ, সবকিছু বন্ধ। আমি মাঝে মাঝে তোমাদের কলেজে যাই বা যেতে হয়, আমার স্ত্রীকেও যেতে হয় মাঝে মাঝে। তো এনিওয়ে, হঠাৎ করে আজ থেকে 15 দিন আগে আমার মেয়ের জ্বর এবং কাশি এবং করোনার যা যা সিমটমস হলো। তো আমার মেয়ে কোনোভাবেই বাইরে বেরোয় না, বাড়িতেই থাকে, আমি বা আমার স্ত্রী বেরোই। এনিওয়ে, তো তারপর মেয়ের টেস্ট করালাম, পরের দিনই রেজাল্ট এলো মেয়ে পজিটিভ। এবার আমরা সবাই মিলে 3 জনেই, বাকি 3 জনের টেস্ট করালাম, এবং মেয়ে যে পজিটিভ, তার আগে অবধি তো আমরা 4 জনে একসঙ্গেই ছিলাম, মানে সোজা কথা বললাম তো আমাদের বাড়িটা খুব একটা বড় নয়। তো টেস্ট করার পর যেটা বেরোলো, আমার স্ত্রী পজিটিভ, আমি এবং আমার ছেলে নেগেটিভ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমার স্ত্রী এবং আমার মেয়ে পজিটিভ, আমি এবং আমার ছেলে নেগেটিভ। কিভাবে ব্যাপারটা সম্ভব হলো বুঝতে পারলাম না, কারণ আমরা ওই যে আবার বলছি একই জায়গায় থাকি এবং রাত্রিরে এসিতে শুই। এসি মানে বদ্ধ ঘর, সেই এসি হচ্ছে খুব বাজে জায়গা যেখান থেকে একজনের থেকে আরেকজনের স্প্রেড হয়, কারণ জায়গাটা বদ্ধ, ওই একই হাওয়া সার্কুলেট করে। তো তার আগে, জানার আগে অবধি আমরা এসিতে ছিলাম এবং প্রতিদিনই এসিতে ছিলাম। কোনো এনিওয়ে, আজ এই ঘটনাটা বলছি আজ থেকে 10-12 দিন আগের কথা। তারপর আমার স্ত্রী এবং আমার মেয়ে আলাদা ঘরে থাকে, আমি আমার ছেলে আলাদা ঘরে থাকি, এবং এই ফর্মেই চলছে আজ অবধি, এই ফর্মেই চলছে। বাড়াবাড়ি বলতে নেই, কারোরই কিছু হয়নি, এবং আমার ছেলের তো কিছুই হয়নি। তো কিছু প্রিপারেশন নিলে ইনিশিয়ালি, মানে যখন থেকে আমি জানতে পেরেছি আমার মেয়ের হয়েছে, তখন থেকেই আমরা ওষুধ খেতে শুরু করেছি কিছু স্পেসিফিক। তো আমার মনে হয় সেই জন্যে নাকি কি জন্যে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট রিজন, এখনো পর্যন্ত আমাদের বলতে নেই, খুব একটা কিছু হয়নি। এই হচ্ছে ব্যাপার বস। তো আমার যেখানে থাকি তার পাশে হয়েছে, গাদা লোকের হয়েছে, কিছু করার নেই। অতটা ঘাবড়াবারও মনে হয় কিছু আছে, কিন্তু হ্যাঁ বাড়াবাড়ি হয়ে গেলে অক্সিজেনের দরকার হলে মনে হয় ব্যাপারটা বেশ বাজে জায়গা। কারণ আমি দুর্গাপুরে অক্সিজেনের চেষ্টা করেছি, মানে যদি এমার্জেন্সিতে লাগে এরকম চেষ্টা করেছি, আমি পাইনি। যাই হোক, অনেকগুলো কথা বললাম, এবার আমি স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, এসে গেছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো যেটা বললাম, আমি 10-12 দিন ধরে এই নিয়ে প্রচন্ড রকম নাকানি চোবানি খাচ্ছি, এবং আমি তোমাদের পাওয়ার পয়েন্টও ঠিকঠাক বানাতে পারিনি। এনিওয়ে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন যেটা আমরা কথা বলছিলাম, সেই কথাগুলোই আবার একটুখানি তার উপর বলি। দ্যাট ইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, এডিআর বা এই, এটাকে আমরা, এই মানে অ্যাডভার্স ইভেন্ট, we can classify all types of ADR in several categories. এই ক্যাটাগরিজ গুলোকে আমি ভাগ করছি টাইপ দিয়ে, টাইপ A, B, C, D, E and F। এই 6 types of ADR we can classify, and a particular symptoms or cause or ADR is classified into a particular or placed into a particular type. So আমি যদি প্রথম থেকে বলি, টাইপ A এফেক্ট। টাইপ A ADR কখন হয়? এটাই হচ্ছে মোস্ট কমন, যখন কোনো একটা মেডিসিনের ডোজটা বাড়িয়ে দেওয়া হয়, তখন অটোমেটিক্যালি আমরা জানি সব ওষুধেরই সাইড এফেক্ট আছে, সুতরাং এই যে মেডিসিনের আমি দেখতে চাইছি তারও সাইড এফেক্ট আমি পাবো। তো দ্যাট ইজ দ্য এডিআর, সো ইট ইজ ডোজ রিলেটেড। এবার প্রবলেমটা হচ্ছে যে ডোজটাকে বাড়িয়ে দিলে যে জিনিসটা আমি পাবো, এডিআরটা পাবো, কারোর কারোর ক্ষেত্রে নর্মাল ডোজে দ্যাট সেম এডিআর ক্যান বি অবটেন্ড,
কারণ দিস ইজ আ বায়োলজিক্যাল সিস্টেম। আমার যে ওষুধে কাজ হচ্ছে মানে থেরাপিউটিক কাজ হচ্ছে, সাইড এফেক্ট দেখাচ্ছে না, তোমার ক্ষেত্রে সেইটাতেই হয়তো থেরাপিউটিক এফেক্ট এবং সাইড এফেক্ট দুটোই দেখাতে পারে। সো ইট ডিপেন্ডস। মোট কথা ডোজ বাড়ালে বা ডোজ বাড়ালে যে সিমটমসটা আসে, that particular side effect or ADR can be observed in the normal dose, or the frequency can be observed in the normal dose, as if it is increased that dose. So it is known as augmented effect. Augmented মানে যেটা বেড়ে গেলে যেটা হয়, মানে ডোজটা বেড়ে গেলে যেটা হয় সেই এফেক্টটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ AUGMENTED, অগমেন্টেড ফার্মাকোলজিক্যাল এফেক্ট। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি বর্ণিকা বললো আপনাকে বলে দিতে, ও ওয়েটিং এ আছে, একটু ঢুকিয়ে দেবেন ওকে। মনে হয় ঢুকে গেছে। ওকে স্যার। সো অগমেন্টেড এফেক্ট, নর্মাল যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন হয় নর্মালি ডোজ ডিপেন্ডেন্ট, সেটাই হচ্ছে টাইপ এ এফেক্ট। এক্সাম্পল হচ্ছে ওই যে অ্যান্টিকোয়াগুলেন্ট, ফর এক্সাম্পল ওয়ারফ্যারিন দিলে যে ব্লিডিংটা হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট দিলে যে ব্লিডিংটা হয়, দ্যাট ব্লিডিং ইজ ADR। তো তুমি জানো যে অ্যান্টিকোয়াগুলেন্ট দিলে কোয়াগুলেশন বন্ধ করে, এবং ইফ ইট ইজ গিভেন ইন হাই ডোজ দেন কোয়াগুলেশন এতটাই বন্ধ করে যে ব্লিডিং হবে নাক দিয়ে কান দিয়ে। সো ইফ ইট ইজ ইন দ্য নর্মাল ডোজ in the higher dose, if you give the warfarin or heparin like substance, then if bleeding is occur, then it is type A effect. or ওপিওয়েডস এর যে ডিপ্রেশন এফেক্ট আছে, ওপিওয়েডস কেন খায় সেই নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, ইউ নো অল দিস থিংস, বাট ইটস হ্যাভ এ ডিপ্রেশন এফেক্ট। সো ওপিওয়েডের জন্য অনেকটা খেলে যে ডিপ্রেশন এফেক্ট হয়, বা that is this type A effect. So it is totally dose dependent. ডোজ যত বাড়বে এই ADR এফেক্ট তত বাড়বে। সো এটাকে বলা হচ্ছে অগমেন্টেড এফেক্ট। আর এই যে এফেক্টটা, এই এফেক্ট ক্যান ইউজুয়ালি বি রিপ্রোডিউসড। এই জিনিসটাকে তুমি ল্যাবেতে মানে ইচ্ছা মতন তুমি ডোজ কমিয়ে বাড়িয়ে ইউ ক্যান চেক দিস এফেক্ট ভেরি ইজিলি। সো ইট ইজ ভেরি মাচ ইজি টু আইডেন্টিফাই দিস। নেক্সট, টাইপ বি। টাইপ বি কে বলছে বিজারি এফেক্ট, BIZARRE, বিজারি এফেক্ট, অর ইট ইজ ইডিওসিনক্রেটিক। মানে ইডিওসিনক্রেটিক মানে এটা স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল এফেক্ট, মানে নর্মালি এই এফেক্টটা দেখা যায় না। দিস ADR is not observed in general. It is rare, it is strange, it is dose independent, or relatively having very low relation with the dose, and obviously it is unpredictable. আর কি বললাম, খুব কম বা রেয়ার পেশেন্টের ক্ষেত্রেই এই এফেক্টটা দেখা যায়, আর যদি দেখা যায় ইট মে বি সিরিয়াস। এটা জেনারেলি ইমিউনোলজিক্যাল যে এফেক্ট গুলো সেইগুলো হয়। ফর এক্সাম্পল কোনো একটা মেডিসিন নিলে তার এগেনস্টে যে অ্যালার্জি হলো, সো দ্যাট মেডিসিনের এগেনস্টে যে অ্যালার্জি এটা কিন্তু রেয়ার, মানে সবার হয় না। লটস অফ ড্রাগস আছে যার এগেনস্টে অ্যালার্জি তোমার হয় না কিন্তু আমার হয়, অনেক খাবার আছে তোমার হয় না আমার হয়। সো দিস ইজ রেয়ার। কেন হবে সেটা আগে থেকে বলা যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইট ইজ নট ডোজ রিলেটেড। ফর এক্সাম্পল মৌমাছি কামড়ালো, এবার মৌমাছি কামড়ালে কিন্তু কারোর হাই রিয়াকশন হয়, কারোর কম রিয়াকশন হয়। সো দিস ইজ অ্যালার্জিক রিয়াকশন এগুলো, সো ইমিউনোলজিক্যাল রিয়াকশন। ওকে,
তো এগুলো জেনারেলি ডোজ ইন্ডিপেন্ডেন্ট। এর এক্সাম্পল বলাই আছে অ্যানাফাইল্যাক্সিস আর অ্যালার্জিক রিয়াকশন। আর এক্সাম্পল হচ্ছে ওই বি স্টিং, মানে ওই মৌমাছি বা কামড়ালে যেগুলো হয়। নেক্সট হচ্ছে টাইপ সি। স্যার হুম, স্যার বর্ণিকা আপনাকে অ্যাড করতে বলছো, এখনো অ্যাড হয়নি? করে দিলাম যে। হয়নি মনে হয়, আমাকে মেসেজ না স্যার, ও হয়নি এখনো। বর্ণিকা শুনতে পাচ্ছ? বর্ণিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্যার কেটে তুমি একবার যাচ্ছে। ঢুকেছিলে। আমি স্যার প্রথম দিকে মানে এন্টার এন্টার করতে পারছি না স্যার, আমার ওয়েটিং দেখাচ্ছিল বারবার। হ্যাঁ, দিদি তোমাকে আমি বারবার এন্টার list করে করে করিয়েছিলাম, তারপরেও তুমি বেরিয়ে গিয়েছিলে, আবার এন্টার করছো। যাই হোক, তোমার নেটের একটু প্রবলেম আছে বোধহয়। এনিওয়ে, হ্যাঁ ভালো আছো স্যার। তো? ঠিক আছো তো? হ্যাঁ স্যার বেটার আছি অনেকটা। গুড, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টাইপ সি। এটা হচ্ছে ডোজ টাইম রিলেটেড ব্যাপারটা। ও, আমি যেটা বলতে ভুলে গেছি, টাইপ বি এর একটা খুব ভালো এক্সাম্পল ছিল, আমি এক্সাম্পলটা বলতে ভুলে গেছি। মোনোনিউক্লিওসিস। মোনোনিউক্লিওসিস মানে হচ্ছে একটা অসুখ যেটাতে মোনোসাইট, নাম্বার অফ মোনোসাইটস ইজ গেটিং ইনক্রিজড, খুব রকম বেরিয়ে মানে ইনক্রিজড হয়। তো এটা যখন ইনক্রিজ হয় তখন যে ওষুধটা খাওয়া হয় সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন। এবার দেখা গেছে যে অ্যাম্পিসিলিন খেলে এই পার্টিকুলার দিস ড্রাগের এগেনস্টে, ডিজিজের এগেনস্টে সাম পিপল ডেভেলপ এ র্যাশ। সো দিস ইজ দ্য টাইপ বি, দিস ইজ রেয়ার কেস। র্যাশটা হয় ওই অ্যালার্জির জন্য। আর এই মোনোনিউক্লিয়ার আর মোনোনিউক্লিওসিস হয় মানে মোনোসাইটসটা খুব বেড়ে যায় ডিউ টু সাম ভাইরাল রিয়াকশন। মোনোসাইট কি কাজ করে গো? এনিবডি? স্যার মোনোসাইটের অনেক ফাংশন আছে স্যার। স্যার প্রথম ফাংশন হচ্ছে যেটা আমাদের ব্রেনের, যেটা আমাদের থার্মোরেগুলেটরি যে সেন্টারটা আছে সেটাকে স্যার ট্রিগার করে টেম্পারেচারটাকে ইনক্রিজ করতে হেল্প করে যখন কোনো রকম টাইপের আমাদের ইনফেকশন হয়। এটা হচ্ছে ওর প্রাইমারি কাজ। সেকেন্ড কাজ হচ্ছে স্যার যে ব্লাডের যে আমাদের গ্লোবিউলিনস গুলো যেগুলো আছে সেই গ্লোবিউলিনস এর ফরমেশন করতে স্যার মানে স্টিমুলেট করে, মাচ মোর প্রোডাকশন অফ গ্লোবিউলিনস করে। আর থার্ড হচ্ছে স্যার যে টি লিম্ফোসাইটস আছে সেই টি লিম্ফোসাইটস এর প্রোডাকশনটাকে ইনক্রিজ করে। সব কটা খুব ভালো বললে, কিভাবে করে, প্রাইমারি কাজটা কি? যাই হোক, আমি যেটা জানতে চাইছিলাম বলি, মোনোসাইট কিন্তু আলটিমেটলি ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি আছে। সো ফার্স্ট ইট ক্যান এনগালফ দ্য ফরেন সাবস্টেন্স মানে অ্যান্টিজেন, দেন আফটার এনগালফিং দিস থিং তারপর ওই তুমি যে যে কাজগুলো বললে সবকটা করে, এবং সবকটাই হচ্ছে এগেনস্ট দ্য প্রেজেন্স অফ দ্য প্যাথোজেন। সো প্যাথোজেন যদি বেশি থাকে তখন এই মনোসাইট তাকে অ্যাটাক করার জন্য বেশি বেশি করে তৈরি হয়, এবং সেটাই একটা ডিজিজ যে অনেক মনোসাইট তৈরি হয়ে যায়। তো মনোসাইট, লিউকোসাইট মানে ওয়ান টাইপ অফ লিউকোসাইট। তো এইগুলো ওই যখন ইনফেকশন হয় না তখন এরা খুব অনেক বেশি বেশি নাম্বারে তৈরি হয়। এনিওয়ে, শুভ একদম ঠিক বলেছ, ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটিতে ও কাজগুলো করে। নেক্সট টাইপ সি, ইট ইজ ক্রনিক এফেক্ট মানে অনেক দিন ধরে হবে, where the use of medicine often for unknown reason increase the frequency of a spontaneous disease। মানে একটা ওষুধ অনেক দিন ধরে খাচ্ছ এবং ডোজটা অনেক দিন ধরে অ্যাকোমোডেট হতে হতে যাচ্ছে, নিয়ে একটা
যে অসুখের জন্য খাচ্ছ দ্যাট ইজ ওকে, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা স্পন্টেনিয়াস একটা স্বতঃস্ফূর্ত একটা ডিজিজ তৈরি হলো, দিস ইজ টাইপ সি এফেক্ট। সো এটা কমনও হতে পারে, এটা সিরিয়াস হতে পারে। ফর এক্সাম্পল অনেক অনেক ওষুধ আছে যেগুলো যদি ইফ ইউ টেক ফর লং লং পিরিয়ড অফ টাইম দেন ইট কজ ক্যান্সার বা টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। সো অ্যান্ড হেলথ সিস্টেমে এর কিন্তু খুব বাজে এফেক্ট আছে, কারণ অনেক দিন ধরে খাওয়া হয়। তো ফর এক্সাম্পল অনেক দিন ধরে কেউ যদি 10 বছর 20 বছর ধরে যদি ওই কি বলে অ্যান্টাসিড খেয়ে যায় অর পেন কিলার খেয়ে যায়, সো ইট প্রডিউস আ সার্টেন টাইপ অফ ডিজিজ, পার্টিকুলার ডিজিজ। সো দিস ইজ টাইপ সি। যেহেতু এটা অনেক দিন ধরে হয়, সো ইট ইজ ডিফিকাল্ট টু প্রুফ। সো ওরকম ভাবে টপ করে প্রুফ করা যায় না। নেক্সট হচ্ছে টাইপ ডি এফেক্ট। এটা ওই টাইপ সি আর টাইপ ডি এর ভেতরে সত্যি কথা আমি অ্যাটলিস্ট খুব একটা ডিফারেন্স খুঁজে পাইনি। দ্য টাইপ ডি এফেক্ট ইজ নট রিলেটেড উইথ দ্য ডোজ বাট ইট ইজ রিলেটেড উইথ দ্য টাইম। টাইপ সি তে বলেছিলাম ইট ইজ রিলেটেড উইথ ডোজ অ্যান্ড টাইম, অ্যান্ড ইন কেস অফ টাইপ ডি আই এম সেইং দ্যাট ইট ইজ রিলেটেড উইথ অনলি টাইম। প্রলং ইউজ অফ ড্রাগ যেটা জেনারেলি অ্যাকোমোডেট করে না, সো ইট ইজ ডোজ ইন্ডিপেন্ডেন্ট। সো টাইপ সি ইজ ডোজ ডিপেন্ডেন্ট অ্যান্ড টাইপ ডি ইজ ডোজ ইন্ডিপেন্ডেন্ট। মেনলি যে ড্রাগগুলো ডোজ ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি, সাপোজ সাম টেরাটোজেনিক এফেক্ট। টেরাটোজেনিক এফেক্ট মানে ওই এমব্রায়ো বা ফিটাসে যে adverse effect হয়, that is during pregnancy. If mother take certain drug, then the effect goes to the fetus is known as teratogenic effect. You know, the symptoms is known as fetal Hydantoin syndrome. তো ফিটাল হাইডেন্টাইন সিনড্রোম এটা একটা টাইপ ডি টাইপ অফ এফেক্ট। কখন হয়? যখন ডিউরিং দিস প্রেগনেন্সি যখন পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বার্থ ডিফেক্টস দ্যাট রেজাল্টস ফ্রম ম্যাটারনাল ইউজ অফ অ্যান্টি সিজার বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগগুলো যখন নেয়, ফর এক্সাম্পল ফেনিটয়েন। তো ফেনিটয়েন টাইপের ড্রাগ যদি ডিউরিং প্রেগনেন্সি মা নেয় তাহলে ফিটাসের বা বেবির যে মেন্টাল যে প্যাটার্নের যে ডিস্টারবেন্স আসে বা ফিজিক্যাল যে বার্থ ডিফেক্টটা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ফিটাল হাইডেন্টয়েন সিনড্রোম। যেহেতু ফেনিটয়েন থেকে এটা হয় তাই জন্য ইট ইজ নোন অ্যাজ ফিটাল হাইডেন্টয়েন সিনড্রোম। এটা কিন্তু ডোজের ওপর খুব একটা ভ্যারি করে না, এটা প্রেগনেন্সিতে খেলেই এটা হবে। সো ইট ইজ ডিপেন্ডস আপন দ্য টাইম, and the range and severity of associated abnormalities of this obviously child will vary greatly from one infant to another. So কার যে কতটা এফেক্ট করবে ওরকম ভাবে আগে থেকে বলতে পারছি না। সো দিস ইজ টাইপ ডি। আর আরেকটা টাইপ ডি এক্সাম্পল হচ্ছে যে টারড্রাইভ ডিসকেনিসিয়া। সো এটাও একটা অ্যান্টিসাইকোটিক মেডিকেশনের এফেক্ট। এই ওষুধটা যদি অনেক দিন ধরে, অ্যান্টিসাইকোটিক ওষুধ যদি অনেক দিন ধরে খাওয়া যায় ফর সিজোফেনিয়া অ্যান্ড আদার মেন্টাল হেলথ ডিসঅর্ডারের জন্য কেউ যদি খায় তাহলে এই টারড্রাইভ ডিসকেনিসিয়া কিন্তু হতে পারে। এই টিডি মানে টারড্রাইভ ডিসকেনিসিয়া জিনিসটা কি? টিডি স্টিফ জার্কি মুভমেন্ট অফ ইউর ফেস, মানে চোখ পিটপিট করবে, চোয়াল শক্ত হয়ে যাবে, বারবার একই কাজ একই রিপিটেশন অফ মুভমেন্ট হবে যেটা তুমি কন্ট্রোল করে ঠিক করতে পারবে না। সো দিস ইজ টিডি। সো যাই হোক, এই মেনলি যে ড্রাগগুলো খাওয়া হয় ওই সিজোফেনিয়ার জন্য সেই ড্রাগ থেকেই এই গল্পটা হয়। নেক্সট হচ্ছে টাইপ ই।
এটা বোঝা সোজা। উইথড্রল এফেক্ট, একটা ড্রাগ যখন খাওয়ার পর উইথড্র করা হচ্ছে তখন তার যা উইথড্রল যে এফেক্ট সেটা হচ্ছে টাইপ ই। লেখাই আছে ওপিয়েট উইথড্রল, মানে কোনো একটা যদি অ্যাবিউস হয়ে যায় তারপর সেটাকে উইথড্র করতে যা যা সিমটমস হয়, এটা যে কোনো ড্রাগই যদি অনেকদিন ইউজের পর তার উইথড্রল এফেক্ট ম্যাক্সিমাম ড্রাগেরই আছে, সব ড্রাগের আছে বলবো না, থাকে। নেক্সট হচ্ছে টাইপ এফ, আনএক্সপেক্টেড ফেলিওর অফ থেরাপি। সোজা কথা, ড্রাগটার যা এক্সপেকটেশন মানে আগে যা এফেক্ট দিচ্ছিল, এখন কোনোভাবে দ্যাট এফেক্ট আর নট অবজার্ভড অ্যান্ড কোনোভাবে দ্যাট আনডিজায়ার্ড এফেক্ট আর এডিআর ইজ ইনক্রিজড। যে কোনো একটা যদি হয় দ্যাট ইজ টাইপ এফ এফেক্ট, মানে সিমটমস ওষুধের এফেক্টটা আমি কম পাচ্ছি বা আনডিজায়ার্ড এডিআরটা আমি বেশি পাচ্ছি। সো দিস ইজ আন্ডার টাইপ এফ এফেক্ট। the increased clearance of the drug by dialysis, একটা ড্রাগ খাওয়া হচ্ছে এবং তার ডায়ালিসিস চলছে, তাহলে ডায়ালিসিস চললে কি হবে, তার ব্লাড থেকে তো ড্রাগটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, সো আই এম নট গেটিং দ্য ডিজায়ার্ড এফেক্ট। আর অনেক দিন ধরে একই টাইপের অ্যান্টিবায়োটিক খেয়ে চলেছো, সো দ্য অ্যান্টিবায়োটিকের এফেক্ট কিন্তু আস্তে আস্তে কমবে। সো you need much more antibiotic or higher dose of antibiotic for getting the same response, but if you take the higher dose you will get higher ADR. So this is type F. এই যে গল্পগুলো বললাম এর ভেতরে নন ডোজ রিলেটেড হচ্ছে টাইপ বি, দ্যাট ইজ অ্যালার্জিক অর অ্যানাফাইল্যাক্সিস। ইন কেস অফ এক্সাম্পল কি দিয়েছিলাম টাইপ বি এর? পেনিসিলিন, অ্যামক্সিলিন, অ্যান্টিবায়োটিক্স না, হ্যাঁ পেনিসিলিন, পেনিসিলিন। পেনিসিলিন আজকে একটা কিছু বলেছিলাম টাইপ বি এর, ও তো অ্যামক্সিলিন বলে। আর মৌমাছির কামড় বলিনি? হ্যাঁ, বি স্টিংটাও বলেছিলেন স্যার। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। আমি পড়ানোর বাইরে একটু কথা বলি। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কি তোমরা জানো, অ্যালার্জিক রিঅ্যাকশন কি তোমরা জানো, কিন্তু কোভিডে কি হয়, মানে করোনাতে কি হয় সেটা যদি জেনে থাকো ভালো। একটু ইনফরমেশন হিসাবে বলি, হ্যাঁ, করোনাতে প্রথম থেকেই বলে আসা হচ্ছিল যে ইমিউনিটি বাড়াতে হবে, ইমিউনিটি বাড়াতে হবে। সো ইমিউনিটি বাড়ানোর জন্য আমি কি খাবো, আমি ওই লেবু খাবো, মানে ভিটামিন সি অ্যালং উইথ সাম আদার থিংস, সো দ্যাট my immunity will be boosted. But it is observed that after entering that COVID, it will stay for some days, and when it has entered in your lungs, then it does some effect. করোনার যা কোভিডের যা গল্প সে তাই করে, কিন্তু এইখানে যেটা হচ্ছে তোমার বডি ওই করোনাকে মারবার জন্য অনেক অনেক বন্দুক নিয়ে তাড়াতাড়ি করে ছুটে আসে। বন্দুক মিনস উইপন্স, মিনস দ্য ইমিউন রেসপন্সের যে সেল বা প্রোটিন গুলো নিয়ে এগিয়ে আসে। সো দ্যাট কন্টেন্স লটস অফ antibodies along with some cytokines. Cytokines ব্যাপারটা কি, anybody? ওকে, সাইটোকাইনস হচ্ছে একরকম সিগন্যাল, মানে
এই যে কেউ শুভ একটু আগে বললো টি সেল কে হেল্প করে ইনক্রিজ করতে, ওকে টি সেল অ্যাকচুয়ালি এরা সব শরীরের ভেতর বিভিন্ন মিলিটারি আর কি, কেউ কমান্ডার, কেউ আর্মি, কেউ নেভি, তো বিভিন্ন ভাবে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য বসে আছে। তো এই টি সেল আলটিমেটলি বি সেলকে এ করে অ্যাক্টিভেট করে, অ্যান্ড বি সেল ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি। So that antibody ultimately binds with that virus or any particular antigen and then make it clear from our body. তো গল্পটা হচ্ছে যে করোনা তো ঢুকলো, ঢুকে সে যা কাজ করার করলো, করে সে হয়তো তার এফেক্ট কমেও গেল, তার এফেক্ট 3-4 বা 5-6 দিনের বেশি থাকে না। কিন্তু প্রবলেম যেটা হয় এবং ম্যাক্সিমাম কেসে যে প্রবলেমটা হচ্ছে, নট ডিউ টু করোনা বাট ডিউ টু হোয়াট করোনা হ্যাজ ডান ড্যামেজ, অলরেডি ডান দ্য ড্যামেজ, সেই ড্যামেজ থেকে যে প্রবলেমটা হচ্ছে। এবার ড্যামেজটা কি হয়, সেলেতে ও সেল বেশ কিছু সেল মারে, ইফ ইট ইজ লাং সেলকে মারে, তাতে কোনো অসুবিধা হয় না। এবার মারে বলে বডি ইমিউন রেসপন্স ট্রাই টু অ্যাটাক দ্যাট অ্যান্টিজেন করোনা। এবার বডি সব বন্দুক ফন্দুক নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে চলে এলো, এবং তার ভেতরে একটা হচ্ছে সাইটোকাইন। সাইটোকাইন হচ্ছে একটা soluble protein which send the signal to different immunological particle of our body। মানে সাইটোকাইনস একটা সেল থেকে আরেকটা সেলের ভেতরে মেসেজের কাজ করে। মানে আমরা যেমন মোবাইলে বলি যে ওরে যা ইনফরমেশন দেওয়া করি, তখন সেলের ভেতর থেকে একটা সেল আরেকটা সেলের সঙ্গে কমিউনিকেট করে উইথ দ্য হেল্প অফ সাইটোকাইন। So huge amount of cytokines are secreted at that level, এবং এই হিউজ অ্যামাউন্ট অফ সাইটোকাইন্স along with some interferon and other proteins accommodate হয়ে লাংসের সেলগুলোকে আরো ডিস্ট্রয় করে। গট ইট? হ্যাঁ স্যার। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা ছোট্ট অন্য গল্প বলি। ভাইরাস ভদ্রলোক কিন্তু সেলের ভেতর ঢুকে যায়। ভাইরাসের সঙ্গে ব্যাকটেরিয়ার মেন তফাৎ হচ্ছে, ব্যাকটেরিয়া আমাদের ব্লাডেতে থাকে বা অন্য কোথাও থাকে, যেখানে খুশি থাকুক সে একটা টক্সিক সাবস্টেন্স বার করতে পারে, হোয়াট এভার ইট মেবি, কিন্তু সেলের ভেতর ঢুকতে পারে। বাট ভাইরাস ক্যান এন্টার ইনসাইড দ্য সেল। এবার ভাইরাস ভদ্রলোক যদি সেলের ভেতর ঢুকে যায় এবং একটা সেলের ভেতর ঢুকে সে সেখানে রিপ্রোডিউস করে, যা যা করে, সংখ্যায় বাড়ে, অনেক অনেক ভাইরাল পার্টিকেল তৈরি করে, তারপর ওই হোস্ট সেলটাকে, মানে যে সেলের ভেতর ঢুকেছিল সেই সেলটাকে বাস্ট করে, কিল করে, লাইস করে, ফাটিয়ে দেয়, নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কি করে, সারাউন্ডিংস নতুন নতুন যে হোস্ট সেলগুলো আছে সেইখানগুলোকে অ্যাটাক করে। সো একটা ভাইরাস যদি একটা লাংসের একটা সেলের ভেতর ঢোকে, তাহলে কিছুক্ষণ পর সেই লাংস সেলের ভেতর সে একটা থেকে কয়েকশোটা হবে, এবং কয়েকশোটা ওই লাংস সেলটাকে মারবে, মেরে বেরিয়ে আসবে, বেরিয়ে ওই 100টা প্রত্যেকে আবার সারাউন্ডিংস 100টা লাংস সেলকে ইনফেক্ট করবে, এবং কিছুক্ষণ পর আবার সেই 100টা লাংস সেলকে মেরে দিয়ে বেরিয়ে এসে 100 × 100 1000টা ভাইরাস বেরিয়ে এসে 1000টা লাংস সেলকে কিল করবে। গট ইট? তো ভাইরাল ইনফেকশনে এই জন্য হিউজ অ্যামাউন্ট অফ সেল মারা যায়, সেটা লাংস সেল হোক বা লাইটিক সাইকেলটা ফলো করছে, লাইটিক সাইকেলটা ফলো করছে। তো যাই হোক, যেখানেই অ্যাটাক করুক হিউজ অ্যামাউন্ট অফ সেল মরে যায়, এন্ড দ্যাটস ওয়াই আওয়ার বডি ইজ গেটিং উইকার। তো ভাইরাল ফিভারে কিন্তু অনেক বেশি আমরা উইক হই দেন অন্য ফিভার। এই উইক হওয়ার কারণটা কিন্তু নাম্বার 1, অনেকগুলো কারণ আছে। নাম্বার 1, হিউজ অ্যামাউন্ট অফ আমাদের বডি সেল মরে যায়। নাম্বার 2, এই যে বডি সেল মরে যাচ্ছে, আমাদের বডি বসে বসে সেটা দেখছে, ইয়ার কি হচ্ছে, এটা মোটেই হতে পারে না। দেখতে আমাদের বডি বসে বসে দেখছে, অত সোজা ব্যাপার না, আমাদের বডিও তার এগেনস্টে অ্যাকশন নিচ্ছে। এইবার প্রবলেমটা হচ্ছে, বেসিক প্রবলেম বিটুইন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলে কি হতো, আমি তাকে ওই ফ্যাগোসাইটিক সেল দিয়ে, যেটা শুভ একটু আগে বললো মনোসাইট, বা আরো অনেক অনেক সেল আছে হুইচ আর হ্যাভিং ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি, তাকে আমি গিলে গিলে খেয়ে নিতাম, বিকজ ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাড অর ইন স্পেসিফিক জায়গা। বাট
if the virus, if it is has entered inside the cell, তখন কি উপায় বস? হোস্ট সেলের ভেতর ঢুকে গেছে, আমার সেলের ভেতর ঢুকে গেছে, তখন ভাইরাসটাকে আমি মারবো কি করে? আমার বডি ডিফেন্স মেকানিজম আছে, আমার বডিতে কমান্ডার আছে, আমার বডিতে মিলিটারি আছে, আমার বডিতে হেলিকপ্টার আছে, AK-47 আছে, রাফাল আছে, এভরিথিং ইজ প্রেজেন্ট, বাট টেররিস্ট হ্যাজ এন্টার্ড ইনসাইড দ্য কমন এরিয়া। ফর এক্সাম্পল, একটা মলেতে ঢুকে গেছে, বিগ বাজার বা স্পেন্সার বা একটা সিনেমা হলে ঢুকে গেছে, যেখানে হ্যাভিং লটস অফ কমন পিপল, আমার বডি সেল বসে আছে সেখানে, তাহলে আমি সেই টেররিস্টটাকে মারবো কি করে? এনি অ্যান্সার? আমি আবার রিপিট করছি, একটা সিনেমা হলে 1000 জন লোক সিনেমা দেখছে, তার ভেতরে 2 জন টেররিস্ট ঢুকে বসে আছে, এবার আমি টেররিস্টটাকে মারবো কি করে? ঠিক একইভাবে আমার বডি সেলের ভেতরে ভাইরাস ঢুকে বসে আছে, বডি এটাকে মারবো কি করে? টেররিস্টটা যদি রাস্তায় ঘোরাঘুরি করতো, আমি তাকে গুলি করে মারতাম, যদি ব্লাডে ঘোরাঘুরি করতো, আমি তাকে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি দিয়ে খেয়ে নিতাম, কিন্তু ও ঢুকে আছে সেলের ভেতর। দেন হোয়াট ইজ দ্য সলিউশন? এনিবডি? স্যার একটা হতে পারে মানে যেটা এন্ট্রি যখন করছে, সে এন্ট্রি করার আগেই যদি আমরা ওটাকে প্রিভেন্ট করি, বা এন্ট্রি করে গেছে বস, কিছু করার নেই, তখন তো সবাই মরে যাবে যদি এন্ট্রি করার আগে যদি প্রিভেন্ট করতে পারো, তার থেকে ভালো কিছু হয় না, তাহলে তো তোমার সিমটমসই আসতো না, তাহলে তো তোমার রোগই হতো না, তাহলে তো ওয়েল এন্ড গুড। কিন্তু ঢুকে গেছে সেলের ভেতর, দেন তোমার বডিতে ডিফেন্সে অনেক কিছু আছে, কারগিলে হেন তেন অনেক জায়গায় তুমি মিলিটারি দিয়ে রেখেছো, তারপরেও তো টেররিস্ট ঢুকে গেছে, ঢুকে তো সিনেমা হলের ভেতর ঢুকে গেছে, এবার সিনেমা হলের ভেতর ঢুকে যাওয়ার পর তোমার কি করণীয়? স্যার এবার যেটা মানে অন্য নিয়ম যেটা মানে মানে মেডিকেল ইয়েতে যেটা হচ্ছে যে ওরা কিভাবে কি কি স্টেপসে ওরা রেপ্লিকেশন করছে, সংখ্যায় বাড়ছে, সেটাকে স্টাডি করে সেই প্রত্যেকটা স্টেপসে আমরা ইন্ডিভিজুয়াল একটা মানে আমরা ওদেরকে কনভার্ট হতে যদি না দিই ইয়েতে, নাম্বার যদি বাড়াতে না দিই, যেটাও বলছে, যদি এরা টেররিস্ট গুলো যদি সিভিলিয়ানস এর মতো মানে ইয়ে হয়ে যায়, মানে গেট আপ বগেরা থাকে, হ্যাঁ, তাহলে তো সিভিলিয়ান্সের বুঝতে জামা প্যান্টই পারবো না। পরে আছে, সিভিলিয়ান্সের জামা প্যান্টই পরে আছে। সো তুমি বাইরে থেকে কি করতে পারো বস, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তুমি হ্যাঁ, তার রেপ্লিকেশন বন্ধ করতে পারো, তাকে খুঁজে খুঁজে তাকে গুলি করে মারতে পারো, ছুটফুটিয়ে মারতে পারো, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু বডি ইমিউন রেসপন্স কি করে? বডির ইমিউন রেসপন্স মনে করে যে আমি যদি ওই যে হোস্ট সেলের ভেতর ঢুকেছে সেই হোস্ট সেলটাকে আমি মেরে ফেলবো, যদি মেরে না ফেলি তাহলে কিছুক্ষণ পর বাকিগুলো এফেক্ট হয়ে যাবে। 100টা হোস্ট সেল পরের 20 মিনিটে মারা পড়বে, তো আমি পরের 20 মিনিটে 100টা হোস্ট সেলকেই মারবো, কারণ যদি না মারি তাহলে তার পরের 20 মিনিটে 2 লক্ষটা হোস্ট সেল মারা পড়বে। সো এরকম ভাবে রেপ্লিকেট করে, খুব কুইক রেপ্লিকেট করে ভাইরাস। সো body will try to kill our own host cell, so that is the function of TC cell, T cytotoxic cell. So অনেক টাইপের সাইটোটক্সিক বা সাইটোকাইন্স আর রিলিজ টু কিল আওয়ার ওন হোস্ট সেল। তো আমার বডির সেলকে মারার জন্য অনেক অনেক অস্ত্র তৈরি হয়, and cytokines play a key role here along with TC cell, T cytotoxic cell. ঘটনা হচ্ছে করোনা চলে গেছে, করোনার এফেক্ট চলে গেছে, কিন্তু এই যে সেলগুলো মানে এই ইমিউন রেসপন্সটা তৈরি হয়েছে, তারা হাড়ে রেড়ে করে ছুটে আসে এবং লাংসে ছুটে আসে এবং গুলিগোলা চালাতে শুরু করে। কাকে গুলিগোলা চালাতে শুরু করে? আমারই সেলকে, আমারই বডি সেলকে। হিউজ অ্যামাউন্টের লাং সেল মরে, অ্যান্ড দ্যাট বিকামস মোর ডেঞ্জারাস দ্যান দ্য করোনা ইটসেলফ। এটাই দেখা গেছে যে এখন এই প্রবলেমেই মানুষ বেশি অ্যাফেক্টেড হচ্ছে বা মারা যাচ্ছে যারা, তারা কিন্তু এই প্রবলেমেই মারা যাচ্ছে। হার্টেতে লাংসেতে প্রচন্ড প্রবলেম, কারণ লাং সেল হিউজ অ্যামাউন্টের মরছে, নট ডিউ টু করোনা বাট ডিউ টু আওয়ার ওন বডি ইমিউন রেসপন্স। সলিউশন? স্যার সেল রেপ্লিকেশন করাতে হবে, মানে আমাদের বডি সেলগুলো। সিলেক্টিভিটি যদি বাড়িয়ে দিই, আমাদের যে ইমিউন সেলস গুলো বা যে আমাদের সোলজার্স গুলো আছে, সিলেক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে তো সব সেল গুলোকে মারবে না। ওকে, তারপর স্যার যে ভাইরাসটা ঢুকছে ওটার প্রোটিনের ক্যারেক্টারটা আমাদের প্রোটিনের থেকে তো ডিফারেন্ট হতেই পারে। হ্যাঁ ডিফারেন্ট বলেই তো অ্যান্টিজেন তৈরি হচ্ছে, ডিফারেন্ট না হলে কি আর অ্যান্টিজেন তৈরি হতো? এক হলে তার অ্যান্টিজেন তৈরি হতো না। এনিওয়ে, দ্য সলিউশন ইজ ভেরি ইজি।
টেক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, যে ড্রাগটা ইমিউনিটিটাকে কমায়। তো দুদিন আগে বলছিলাম ভিটামিন সি খাও, সেই খাও, ওই খাও, যাতে ইমিউনিটি বাড়ে। আজকে বলছি যে মেডিসিন হচ্ছে Immunosuppressant। তোমার পাবে করোনার, তুমি যে বুলেটিন গুলো বেরোচ্ছে না গভর্নমেন্ট থেকে, যে ইনস্ট্রাকশন গুলো বেরোচ্ছে তাতে লেখাই আছে ইফ ইট পারসিস্ট আফটার 6 days, 6 দিন পরেও যদি জ্বর থাকে, বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, দেন গো ফর আইদার মিথাইল প্রেডনিসোলোন অর গো ফর ডেক্সট্রোমিথাজোন, মানে স্টেরয়েডাল ড্রাগ হুইচ অ্যাক্ট অ্যাজ এ ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, মানে ইমিউনিটিটাকে কমিয়ে দাও। গট ইট? ইভেন আজকেও পেপারে বেরিয়েছে যে ওই একটা ন্যাজাল ড্রপ দিতে, সরি একটা ইনহেলার দিতে বলছে, দ্যাট ইজ অলসো স্টেরয়েড টু ডিক্রিজ দ্য ইমিউন রেসপন্স। সোজা কথা, ইমিউন রেসপন্স কমাও। তাহলে ব্যাপারটা কিরকম ঘুরে গেল বস? প্রথম দিকে যখন করোনা হচ্ছে বা হবে বা ঢুকছে তখন ইমিউনিটি বাড়াও, দ্যাট ইজ ঠিক আছে, একদম লজিক্যাল, তার আগে থেকে ইমিউনিটি বাড়াও। কিন্তু যদি ঢুকে গেছে এবং 3-4 দিনের পরেও জ্বর কমছে না এবং আরো কি কি প্রবলেম হচ্ছে, দেন ইমিউনিটি বাড়ানোর কোনো দরকার নেই, কারণ করোনা তখন নেই, তখন ইমিউনিটি কমাও। অ্যান্ড এই কথাটা বললাম বলে ভুলেও যেন বাড়িতে ওই মিথাইল পেডনিসোলন বা ডেক্সট্রোমিথাজোন খেও না। ওখানে যেখান থেকে বুলেটিনে আমি পেয়েছি বা তোমরা পেয়েছো সেখানে পরিষ্কার লেখা আছে যে এই ড্রাগ গুলো উইদাউট ডক্টর সুপারভিশন খাওয়া উচিত নয়। ওকে, কারণ যেহেতু ইমিউনো ডিপ্রেশন, সুতরাং অন্য এফেক্ট আসতে পারে, তো ইমিউনিটি তোমার কমিয়ে দিলাম, এবার তোমার কি কি আর অসুখ আছে তো আমরা জানি না, তো সেই অসুখগুলো এবার মাথা চাড়া দেবে, সেকেন্ডারি ইনফেকশন উইল নাও বিল্ড আপ, সো ইট ইজ শুড বি গিভেন আন্ডার স্ট্রিক্ট মেডিকেল সুপারভিশন। সুতরাং ভুলেও চেষ্টা করো না, ডাক্তারের থ্রু দিয়েই এটা খেতে হয়। কিন্তু লজিকটা বললাম, লজিকটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো বলে তোমাদের বললাম যে একসময় ইমিউনিটি বাড়াচ্ছিলাম আর কিছুক্ষণ পরে ইমিউনিটি কমাচ্ছি। গট ইট? এই আজকে আর পড়াবো না, পড়ানোর কিছু নেই, আজকে আমার পড়ানোর মেটেরিয়ালও কিছু তৈরি হয়নি, তবে কিছু জিনিস, আচ্ছা আমি কিন্তু গতকাল কিছু মেটেরিয়াল পাঠিয়েছিলাম গুগল ক্লাসরুমে, পেয়েছো তো? স্যার আমার তো খুলছে না, আমি ট্রাই করেছিলাম, আমার হয়তো নেটের প্রবলেম হ্যাঁ, আছে, ওই আমারও জন্য খুলছে না। মানে কিছুই দেখতে পাচ্ছ না, না কিছু দেখতে পাচ্ছ কিছু পাচ্ছ না? না মানে আমার খুলছেই না, ওই যে Blank। টেমপ্লেটটা থাকে না স্যার, ওটা তো খুলছে না আমার। আচ্ছা সেটা কবে দেখেছো? আজকে দেখেন, দেখো আজকে একটু দেখো তো। ওকে, আচ্ছা। সোজা কথা শোনো, আজকে দেখবে, দেখতে না পেলে গ্রুপেতে বা আলাদা করে একটা তো গ্রুপ আছে তোমাদের সঙ্গে হ্যাঁ আমার, হ্যাঁ হ্যাঁ সেইখানে লিখো যে স্যার আই কান্ট সি দা মেটেরিয়াল। আমি গতকালই দুটো আরো ছেড়েছি, ওকে, সো একটু চেক করে নিও, নালে ওকে। আজকের জন্য এখানেই বাদ দিচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।